আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে কিন্তু আমরা প্রচার করেছি। উনি বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় চাকরি করছেন। এর আগে ওনার পত্রিকারই যিনি গাড়ি চালক রয়েছেন এমন একজনের কাছ থেকে কিন্তু কয়েকটি ঘটনা উনি সংগ্রহ করেছেন, সেগুলো আমরা প্রচারও করেছি। তবে এবার যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ওনারই এক কলিগ যার নাম হচ্ছে আব্দুল্লাহ আল সাকিব, তার কাছ থেকে সংগ্রহ করেছেন। এই সাকিব ভাইয়ের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের সদর হাসরা দক্ষিণ পাড়া গ্রামে। ঘটনাটি ওই গ্রামেরই ঘটনা। তো ঘটনাটি মূলত এই সাকিব ভাইয়ের ছোট বোন রুমিকে নিয়ে। মূল ঘটনাটা শুরু হয় 2000 সালের শুরু থেকে। ওনার ছোট বোনের বিয়ে হয় নাসিম নামে এক ভদ্রলোকের সাথে। তো বিয়ের 1 মাস পর বাড়িতে বেড়াতে আসছে। বাড়িতে বেড়াতে আসার পর এই রুমি আপু জেদ ধরেছে যে উনি ঘুরতে যাবেন। বাড়ির মুরব্বীরা বলছে যে নতুন বিয়ে হলে বেশ কিছুদিন এলোমেলো ভাবে ঘোরাফেরা করা উচিত নয়, এতে কিছু সমস্যা হতে পারে। এদিকে রুমি আপু উনি তো জেদ ধরে বসে আছেন যে যাবেনি। বাড়ির লোকজন বলছে যে এখন যাস না, পরে যাস, কিন্তু না, উনি যাবেনি। এখন গ্রামের ময় মুরব্বীরা তো অনেক কথাই বলেন, ম্যাক্সিমাম কুসংস্কার, এরকম চিন্তা করেই আসলে রুমি আপু তার হাজবেন্ডের সাথে বের হয়েছেন। তোমার হাজবেন্ডের বাইক ছিল, বাইক নিয়ে দুইজন বের হয়েছেন। তো ওনারা যখন বের হয়েছেন, আসরের আজান নামাজ হয়ে গেছে, মোটামুটি 15-20 মিনিট হবে, এইরকম সময়ে ওনারা বের হয়েছেন। তো ওনারা কিন্তু যেই পথ দিয়ে যাচ্ছিলেন ওখানে একটা গ্রাম রয়েছে, গারোই নামক একটা গ্রাম। তো ওখানে একটা শ্মশান ঘাট রয়েছে। শ্মশান ঘাটের পাশে একটা বড় মাঠ আছে। তো পরিবেশটা সুন্দর, এই কারণে ওখানে কিছু ছবি তোলার জন্য 20-25 মিনিট অবস্থান করেছেন। অনেকগুলো ছবিও তুলেছেন হাজবেন্ড ওয়াইফ মিলে, আর আশেপাশে হাঁটাহাঁটি করেছেন। ঠিক মাগরিবের আজানের মিনিট 10 আগে সেখান থেকে চলে আসার জন্য ওনারা বাইকে উঠেছেন। তো বাইকে যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মিনিট 5 পর হঠাৎ করে ওই বাইকে থাকা অবস্থাতেই এই রুমি আপুর শরীরটা মনে হলো একটু ঝাঁকুনি দিয়ে উঠলো। ওনার মাথা ঝিমঝিম করছে, কেমন যেন লাগছে। তো এটা অবশ্য ওনার হাজবেন্ড এই নাসিম ভাইকে বলেছেনও। তখন হঠাৎ করে নাসিম ভাই খেয়াল করেন যে এই রুমি আপুর আচরণে পরিবর্তন হয়েছে। উনি তার হাজবেন্ডকে বলছেন, মানে রুমি আপু তার হাজবেন্ড নাসিম ভাইকে বলছেন যে খুব কর্কশ কণ্ঠে, হ্যাঁ নাসিম, বাইক থামা, আমার বাড়ি এখানে, আমি এখানেই থাকবো, শ্মশান ঘাটে যাব। এই কথা শোনার সাথে সাথে নাসিম ভাই তো ভয় পেয়েছেন। আরে কি বলে, কি মজা করতেছে না কি, মনে করছে যে হয়তো বা মজা করতেছে। তো এরকমটা প্রথম দিকে ভেবেছেন, কিন্তু পরে দেখলেন না, বাইক না থামালে বাইক থেকে লাফ দেবে এমন একটা অবস্থা। উনি অনেক কষ্টে কোনো মতে দোয়া দুরুদ পড়তে পড়তে বাসায় এসে পৌঁছেছেন। বাড়িতে পৌঁছানোর পর এই রুমি আপুকে দেখে সবাই সবকিছু স্বাভাবিকই মনে করেছেন। তো এক পর্যায়ে রাতের খাওয়া দাওয়া শেষ করেছেন সবাই। হঠাৎ করে এই রুমি আপুর শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর আসছে। প্রথম দিকে ওনারা সবাই ভেবেছিলেন যে হয়তোবা স্বাভাবিক কোনো জ্বর হতে পারে, তবে ধারণাটা ভুল ছিল। রাত যত গভীর হতে থাকে রুমি আপুর অবস্থা আরো খারাপ হতে থাকে। এক পর্যায়ে প্রচন্ড রকমের খিঁচুনি শুরু হয়ে যায়। আর শুধু খিঁচুনি না, মনে হচ্ছে শরীরে এমন ঝাঁকুনি শুরু হচ্ছে, কেউ ওনাকে ধরে প্রচন্ড রকমের ঝাঁকাচ্ছে, এরকম একটা অবস্থা। আর এদিকে রুমি আপু বলতে থাকে যে তার সামনে ছায়ার মতো একটা অবয়ব, কালো কুচকুচে অবয়ব, চোখ দেখা যাচ্ছে, মনে হচ্ছে চোখের জায়গায় দুটো লাল আগুনের গোলা জ্বলজ্বল করছে। আর এটা নাকি এই রুমি আপুর চোখের সামনে ভাসতে ভাসতে ওনার দিকে একবার আসছে, পেছন দিকে যাচ্ছে, ডানে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো উনি তো প্রচন্ড পরিমাণ ভয় পাচ্ছে আর বলছে, তোমরা সবাই আমার আশেপাশে থাকো, আমি খুব ভয় পাচ্ছি, আমি এরকম একটা জিনিস দেখতেছি, তোমরা সবাই আমার আশেপাশে থাকো। এরকম করে সারা রাত চলছে।
ওই ছায়াটা নাকি একবার রুমিয়াপুর কাছে আসে আবার দূরে চলে যায়। তো এভাবে চলতে চলতে সকাল হয়েছে, আর উনি এই ভয়ঙ্কর জিনিসটা দেখছেন আর চিৎকার করছেন, সবাইকে বলছেন। বাড়ির সবাই তো বুঝতে পেরেছেন যে এটা এখন আর কোনো স্বাভাবিক পর্যায়ে নাই। ওনাদের পাশের গ্রামে একজন কবিরাজ চাচা ছিলেন, আর এই চাচাটা সম্পর্কে ওনাদের দুঃসম্পর্কে আত্মীয় হয়। সকাল হলে সবাই মিলে রুমিয়াপুকে নিয়ে সেই কবিরাজ চাচার কাছে যাওয়া হয়, সব ঘটনা খুলে বলা হয়। তো চাচা যতগুলো কবিরাজি আমল জানতেন, তদবির জানতেন, সবকিছুই প্রয়োগ করেছেন। ঝাড়ফুঁক, পানি পড়া, তেল পড়া, এগুলো করেছেন। এরপর চাচা বললেন যে হ্যাঁ, ইনশাল্লাহ এখন সব ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। প্রাথমিকভাবে জিনটাকে তাড়াতে আমি পেরেছি, আলহামদুলিল্লাহ। আর উনি কিছু আমল দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন এবং বাসা বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র রাখতে বলেন, সবসময় ওযু অবস্থায় থাকতে বলেন। তো এই কিছু পরামর্শ কবিরাজ চাচা দিয়ে দেন। এরপর রুমিয়াপুকে সেখান থেকে বাসায় নিয়ে আসা হয়। সবাই চিন্তা করেছিলেন যে যাক, ঝামেলা চলে গেছে। এটা মনে করার পিছনে কারণও ছিল, কারণ ওই রাতটা একদম স্বাভাবিকভাবেই কেটেছে, পরের দিনটাও স্বাভাবিকভাবে কেটেছে। এভাবে 1-2 দিন চলে গেছে। কয়েকদিন যাওয়ার পর সন্ধ্যার দিকে এই সাকিব ভাইয়ের মা যখন রান্না করছিলেন, হঠাৎ করেই এই রুমি আপু তার মাকে ডাক দিয়েছে যে মা, আমি তেলে ভাজা ইলিশ মাছ খাবো। সাধারণত উনি কখনো এভাবে বলতেন না, মানে রুমি আপু এভাবে বলতেন না। তো তারপরেও যেহেতু বলছে, তখন ফ্রিজ থেকে ইলিশ মাছের যে কাটা টুকরোর প্যাকেট ছিল, ইলিশ মাছ আনার পর টুকরো টুকরো করে কয়েকটা করে প্যাকেটে রেখে দেওয়া হয়েছিল। তো উনি একটা প্যাকেট বের করে পানিতে ডুবিয়ে সেটা ছাড়িয়ে খুব সুন্দর করে তেলে ভেজে দিয়েছেন, কড়া করে ভেজে দিয়েছেন। মাছ ভাজা নিয়ে রুমি আপু জানালার পাশে খাটের উপর গিয়ে বসেছেন। উনি খুব মজা করে ইলিশ মাছ খাচ্ছেন। জানালার পাশে একটি বড় আম গাছ ছিল। আম গাছের একটি ডাল জানালা বরাবর অবস্থান করছে। আম গাছের পাশ দিয়ে একটি সরু রাস্তা চলে গিয়েছে, পাশে একটা বাগান আছে, ওই বাগানের দিকে। সেই রাস্তা দিয়ে কেউ আসা যাওয়া করলে ওই জানালা দিয়ে খুব সহজেই দেখা যায়। তো ওনার বোন ইলিশ মাছ ভাজা খাচ্ছে আর খাবারের থালা হাতে নিয়ে জানালা খুলে তাকিয়ে আছে ওই রাস্তার দিকে। কিছুক্ষণ পরই এই রুমি আপু উপলব্ধি করতে পারেন যে একটি কালো অবয়ব হেলে দুলে ওই জানালার পাশ দিয়ে হেঁটে আসে আর রুমি আপুর দিকে তাকিয়ে আছে। তো ওনার বোন অবাক হয়ে তাকিয়ে আছে যে কি, এটা কি, কে আসছে। আসলে মূলত উনি এক মায়াজালে আবদ্ধ হয়ে গেছেন। উনি ওটার দিকে তাকিয়েই আছেন, অথচ ওটার দিকে কিন্তু ভয় পাওয়ার কথা, কিন্তু না, উনি তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর রুমি আপুর ঘোর কাটে, উনি চমকে ওঠেন। আর তখন একটা ভয়ঙ্কর বিষয় উনি উপলব্ধি করেন, যে আম গাছের ডালটা জানালা বরাবর ছিল, সেই ডালের উপর ওনার চোখ পড়েছে। উনি দেখতে পান যে বড় 2টি অস্বাভাবিক রকমের পা জানালা বরাবর ঝুলে আছে। আমরা যেভাবে ডালের উপর ঝুলে বা বসে পা ঝুলাই, এক পা সামনে যায় আর এক পা পিছনে যায়, এইভাবে কেউ পা ঝুলাচ্ছে। আর এই পা দুটো স্বাভাবিক কোনো পা নয়, পা দুটো উল্টো দিকে ঘোরানো। উল্টো দিকে ঘোরানো উনি কিভাবে বুঝলেন? কারণ হচ্ছে উনি যখন গাছের উপর দিকে তাকিয়েছেন, দেখলেন এই পায়ের সাথে যে বডিটা, মানে যেই শরীরের অংশ এই 2টা পা, বডিটা যেদিকে, পায়ের গোড়ালিটা তার উল্টো দিকে। আর এই বডিটা কালো কুচকুচে একটা অবয়বের মতো, এর চোখ দুটো লাল রক্তের মতো জল জল করছে, আর রুমি আপুর দিকেই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আর তখন ওই অবয়বটা এক হাত লম্বা করে বাড়িয়ে দিয়ে রুমি আপুকে বলছে, কিরে, মাছ ভাজি আমাকে একটু দে, আমিও ইলিশ মাছ ভাজি খাবো। উনি যখন এটা শুনেছেন, কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে যান। উনি কিন্তু ওই অভাবটার দিকে তাকিয়ে আছেন। এরপর যখন একটু হুঁশ ফিরেছে, তখন প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে একদম ওনার মায়ের কাছে চলে গেছেন। ওনার মাকে সব ঘটনা খুলে বলেন। রুমি আপু তো প্রচন্ড ভয়ে থরথর করে কাঁপছেন। ওই রাত্রে ওনারা সবাই মিলে রুমি আপুকে আবার পাহারা দেওয়ার মতো করে রাখেন, সকাল হওয়া অবধি। তবে ওই রাতে গুরুতর কোনো সমস্যা হয়নি। সকাল হওয়ার পর ওনারা রুমি আপুকে
ভালো কোনো কবিরাজ দেখাবেন, এই উদ্দেশ্যেই ওনারা বেরিয়ে পড়েন। রাতে ওনারা পরামর্শ করেছিলেন যে সাধারণ কবিরাজি বিদ্যা দিয়ে রুমিয়াপুরের সমস্যা দূর করা সম্ভব নয়। তো একজন পরিচিত কবিরাজ ছিলেন এই সাকিব ভাইয়ের ছোট ফুপুর, তার কাছে খবর পাঠানো হয়। উনি আসেন, অবশ্য সব ঘটনা খুলে বলা হয়। কবিরাজ শুনে বুঝতে পারেন এটা কোনো খারাপ জিনের প্রভাব। পরে কবিরাজ গোল বৃত্তের মাঝে রুমিয়াপুকে বসান, ওনার মতো করে চিকিৎসা শুরু করেছেন। তো চিকিৎসা করার মাধ্যমে সেই জিনটাকে বোতল বন্দি করতে সক্ষম হন। এখানে প্রিয় লিসেনার সবচেয়ে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হলো যে এই যে সাকিব ভাই উনি বলছেন যে একটি সাদা কাচের বোতলে নাকি জিনটাকে বন্দি করা হয়েছিল। তো ওনারা সকলেই দেখতে পাচ্ছিলেন যে ওই কাচের বোতলের মধ্যে কালচে রকমের কোনো কিছু একটা নড়াচড়া করছে। কবিরাজ একটা অদ্ভুত বর্ণনা দেন। কবিরাজ বলেন যে এই রুমিয়াপু এবং ওনার হাজবেন্ড নাসিম ভাই ওনারা যখন বের হয়েছিলেন ঘুরতে, মূলত ওই সময়টা ছিল অমাবস্যার তিথি, মানে অমাবস্যার সময়টা শুরু হয়েছে। আমাদের রাত হলে অমাবস্যা মনে করি বিষয়টা এরকম না, কারণ অমাবস্যার সময়টা শুরু হয় আরো আগে থেকে। আর সন্ধ্যার একটু আগে মূলত ওনারা ওই শ্মশানের ওই দিকটাতে গিয়েছেন। আর ওখানে ওই অমাবস্যার রাত্রে অনেক জিন এসে রিচুয়াল করে। আর এই সন্ধ্যার পর রিচুয়ালের জন্যই অনেক জিন বিভিন্ন জায়গা থেকে এই শ্মশান ঘাটে উপস্থিত হচ্ছিল। সেই সময় এই রুমিয়াপু এবং ওনার হাজবেন্ড নাসিম ভাই ওখানে গিয়েছেন ছবি তোলার জন্য, ঘোরাঘুরি করতেছে, একবার এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়। এই কারণে ওই জিনগুলো বিরক্ত বোধ করে, এক পর্যায়ে রাগান্বিত হয়, কি রে এরা এক জায়গায় দাঁড়ায় থাকে না, বারবার একবার এখানে একবার ওখানে যাচ্ছে। আর এই কারণেই মূলত একটা জিন খুব ক্ষিপ্ত হয়ে এই রুমিয়াপুর উপর ভর করে, রুমিয়াপুকে কষ্ট দেওয়া শুরু করে। পরে সেই জিনটাকে হাজির করা হয়। তো জিনটা তো যেতে চায় না, স্বাভাবিকভাবে যেতে চাবে না, ভয় ভীতি দেখানো হয়, যেতে চায় না। উল্টো আরো বলে যে সে নাকি আরো বড় ক্ষতি করবে রুমিয়াপুর। শেষ পর্যন্ত ওই জিনটাকে বন্দি করতে সক্ষম হন। তবে কবিরাজ বলেছিলেন জিনটা ওরকম শক্তিশালী না, ওরকম শক্তিশালী হলে এত সহজে বন্দি করা যেত না। তো এরপর আরো কিছু আমল দিয়ে দেয়। তবে সাকিব ভাই নাকি জানিয়েছেন যে কিছু কিছু সমস্যা এখনো রুমিয়াপুর সাথে রয়ে গেছে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই স্বাভাবিক, তবে কিছু রয়ে গেছে এখনো। সাকিব ভাই ওনার বোনের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে। শেখ মিকাইল আহমেদ ভাইয়ের বাড়ি কিন্তু মাগুরাতে। ওনার বেশ কয়েকটা ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি, আলহামদুলিল্লাহ উনি আরো ঘটনা পাঠাচ্ছেন আমাদেরকে। ঘটনাগুলো বেশ ভালো লাগছে, আগের যে ঘটনাগুলো পাঠিয়েছেন সেগুলো, এটাও ভালো লাগলো। প্রিয় লিসেনার্স, এই যে সময়টা অমাবস্যা পূর্ণিমার যে সময়গুলো, এই সময় কিন্তু এই ধরনের জায়গাগুলোতে আমাদের যাওয়া উচিত নয়। গেলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে, বিশেষ করে নারী এবং শিশুরা সবচাইতে বেশি বিপদগ্রস্ত হতে পারেন। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানভীর চৌধুরী চট্টগ্রাম থেকে। তানভীর তার নানু বাড়ির একটি ঘটনা শেয়ার করেছেন আমাদের সাথে, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তা আমি চলে যাচ্ছি তানভীরের পাঠানো ঘটনায়। ঘটনাটি ঘটেছিল তানভীরের এক কাজিনের সাথে, তার এক মামাতো ভাইয়ের সাথে। ধরে নিলাম তার নাম রিপন, কারণ সে ছদ্মনাম ব্যবহার করতে চাইছে। তো সেই ঘটনাটি আমরা শেয়ার করছি। তানভীরের নানাবাড়ি এলাকাটা আসলে বেশ শান্ত সৌম্য একটা গ্রাম। আর এখানে মানুষজনের চলাফেরা খুব কম এবং বেশ প্রকৃতি ঘেরা, মানে দেখা যাচ্ছে বিস্তৃত ফসলের মাঠ, তারপরে গেলে বেশ সোজা গেলে একটা উঁচু এরকম আইল্যান্ডের মতো সেখানে কয়েকটা ঘর বাড়ি বসত ভিটা, তারপরে আবার চলে গেছে সামনে এবং দূরে পাহাড়ের সারি। বেশ অন্যরকম, সন্ধ্যার পর একেবারেই ডিফারেন্ট একটা পরিবেশ থাকে। তো যাই হোক, তানভীর খুব এনজয় করে তার নানা বাড়ি গেলে। তো সেখানকারই ঘটনা এটি, এবং সেখানে একজন ব্যক্তি থাকতেন। সেই লোকটি বেশ বয়স্ক একজন ব্যক্তি, এবং সবাই তাকে ভয় পেত বা মান্য করত, ভয় পেয়েই মান্য করত। এর কারণ হচ্ছে সবাই বিশ্বাস করত যে তিনি অনেক কিছু জানেন, তার কাছে জিন আছে।
এটা সবাই জানতো এবং তিনি অনেককে সমাধান দিতেন। গ্রামের অনেক মানুষ তার কাছে যেত বিভিন্ন রকমের তাদের প্রবলেম নিয়ে এবং তিনি সেগুলো সমাধান করে দিতেন। আবার তিনি দেখা যেত যে মানুষের কাউকে যদি জিনে ধরতো সেটা ছাড়াতে যেতেন। আবার মানুষকে কেউ বলতো যে বদ নজর দিচ্ছে, তখন যেতেন সেখানে ঝাড়ফুঁক করতেন, মানে এগুলো করতেন আর কি, বয়স্ক একজন মানুষ। তো তানভীরের মামা তখন ছোট, তিনি তখন কৈশোর পার করছেন এরকম অবস্থা, মানে জাস্ট যুবক হবেন এরকম অবস্থা, এরকম একটা সময় তার। তো তিনি এই ব্যাপারে খুব আগ্রহ ফিল করলেন। তিনি বেশ অনেকদিন সেই বয়স্ক মানুষটাকে, তারা চাচা ডাকতেন, তো তাকে ফলো করতেন। তিনি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে চাচা আপনার কাছে নাকি জিন আসে, আপনার কাছে নাকি জিন আসে। তো তিনি তাকে বলতেন নাই, মানে ধমক দিতেন যে আইন থেকে এসব কি করছে এগুলা তিনি শুনতেন না। তো তানভীরের সেই কাজিন তাকে প্রায় এরকম যে খোঁচাতেন আর কি, যে চাচা জিন দেখান না। তো তিনি বকা দিতেন, বকা দিয়ে বলতেন যা একেবারে যা, খবরদার। আর তোরে শুনছি যে তুই এরকম দুপুরবেলা হাঁটস, ওই যে ক্ষেতের মধ্যে সন্ধ্যা যাবি না, উল্টা না করতো সে চাচা। তো যাই হোক, এইভাবেই তানভীরের এই মামাতো ভাই খুব কিউরিয়াস হয়ে যায় ওই ভদ্রলোকের প্রতি, বয়স্ক লোকটার প্রতি। তো তিনি থাকতেন হচ্ছে সেই তাদের যে এই গ্রামের যে শেষ প্রান্তটা ছিল, শেষ প্রান্তের ওইখানে যেই ভিটাটা, সেটা বেশ অনেক গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা। ওই যে বললাম যে বিস্তৃত মাঠ, তারপর উঁচু হয়ে যায় একটা, ওগুলোকে ট্যাকের মতো বলে অনেক জায়গায়, সেই জায়গায় বেশ গাছপালা উঠছে। তো এই জায়গাতে ছিল সেই বয়স্ক লোকটার বাসা। এবং সবাই জানতেন যে খুব মিস্টিরিয়াস ভাবে তিনি এখন একাই থাকেন, তার পরিবারের কেউ নাই। তার স্ত্রী সম্ভবত বিয়োগ হয়েছেন অনেকদিন আগে এবং তিনি একাই থাকেন সেখানে, এবং তার ছেলেমেয়েরাও কেউ থাকেন না এখানে। এবং বেশ মিস্টিরিয়াস তার বাসা। সেখানে গেলে দেখা যায় যে মানে দিনের বেলাও গা ছমছম করে, কারণ ওই বাড়িতে যেহেতু তিনি একা থাকেন, কেউ থাকে না ওইখানে। গেলে দেখা যায় একেবারে নীরব নিথর, যে ঢোকার রাস্তাটা, দুই পাশে গাছপালা হয়েছে, সেগুলো অযত্নে বেড়ে উঠছে। এবং তার উঠানের মধ্যে গেলেও মনে হয় যে একেবারে জঙ্গলি একটা জায়গা। আর এক কোণায় তার ঘর, এবং সেখানে গিয়ে তার সাথে অনেকে দেখা টাকা করেন। পরিবেশটাই অন্যরকম। অনেকে বলেন যে ওখানে নাকি জিন ভূত চলাফেরা করে, এরকম বলতো। তো এই সমস্ত মিস্টেরিয়াস কারণে কিন্তু তানভীরের কাজিন রিপন খুব আগ্রহী ছিল এই চাচার ব্যাপারে। কারণ এইরকম ক্যারেক্টার মিস্টেরিয়াস হয় যে তিনি জিন ডাকেন এবং আরো অনেক কিছু করেন। তো তার বাড়িটাও মিস্টেরিয়াস। তো একা একা যেতে কিন্তু সাহস পেত না তানভীরের কাজিন। তবে তিনি চাইতেন যে চাচার কাছ থেকে দেখতে হবে, জানতে হবে, এই কারণে ডিস্টার্ব করতেন। বাট কখনোই ওই যে চাচা তার সাথে এমন অ্যাক্ট করতেন, বকা দিতেন তাকে, তিনি আর মানে আর কি সাহস পেতেন না। একদিন এরকম সন্ধ্যার সময় তারা বসছে, বন্ধুরা, রিপন তার বন্ধুদেরকে নিয়ে বসছে। তাদের এখানে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পাশে বেশ সুন্দর বাতাস চলতেছে ওই দিন। তো বসে গল্প গুজব করতেছে সবাই। তো গল্পের এক পর্যায়ে রিপনের এক ফ্রেন্ড বলল যে আরে বেটা, আমি আছি পেড়ায়। বলে কি পেড়া? বলে কালকে যেতে চাচার বাসায়। চিন্তা করছোস? বলে কোন চাচা? তোর চাচা? বলে না 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 বেটা, ওই যে চাচা, ওই যে জিন চাচা। তো এই জিন চাচা শোনার পর রিপনের কান খাড়া হয়ে গেছে। রিপন বললো জিন চাচা মানে? ওই যে চাচা এখানে এই করে, যে আসন দেয়, যে হ্যাঁ। এখানে যাবি কেন? কারে আমার বড় ভাই কইছে কালকে 1 কলস দুধ হেরে দিয়েছে, তা আবার কালা গরুর দুধ। এখন কালা গরুর দুধ দোয়াইতে গেলে অমুক জায়গা, মানে একটা জায়গার কথা বললো, ওই বাড়িতে আছে, ওখান থেকে নিয়ে যেতে। তা আমার ভাই কইছে যে ওখান থেকে নিয়ে ওই জিন চাচার বাসায় পৌঁছাই দিতে। তো তখন রিপন জিজ্ঞেস করছে কেন? কারে ভাইরে হে কইছে বাইরে নাকি কে কি করছে এবং এই সম্বন্ধে আরো জানাইবো। হে আসন দিব, আসন দিয়া বৈশা বাইরে জানাইবো, হে জিনের থেকে শুনবো। তো শোনার পরে তো রিপনের মানে খুবই আগ্রহ হইলো। রিপন বললো যে এই যে একটা সুযোগ, বলে তুই যাবি দুধ নিয়ে? কবে যাবি? কাই যে কালকেই যাবো। কাই আমারে নিয়ে যাইস সাথে? তুই যাবি আমার লগে? হ্যাঁ। তো তার বন্ধু তো খুব খুশি, কারণ সে মনে করছে যে একা যাবে, সে ভয় পেতেছিল ওখানে যেতে, অস্বস্তি লাগতেছিল তার কাছে। তো যেহেতু রিপন যাবে তো খুবই খুশি সে। বলে কখন যাবি? আমার কাছে বিকালের পরে যাইতে। তো তখন রিপন বলছে আমার লয়ে যাইস। তো যাই হোক, রিপনের আর ওই দিন আড্ডাতে মন বসলো না। তার খুবই আগ্রহ যে ওখানে যাবে, যে কি দেখবে, সে নিজেও একা সাহস করে ওখানে যায় না। তো যাই হোক, ওই দিন তাদের আড্ডা শেষ হয়ে গেল। পরদিন রিপন খুব আগ্রহে আছে। দুপুরের পর থেকে তাড়াতাড়ি সে মানে সবকিছু গোছায় ফেলছে এবং সে যাবে। রিপনের আসল উদ্দেশ্য আলাদা। সে ওখানে থেকে দেখতে চায় গোপনে যে আসলে ওই চাচা কিভাবে তিনি হাজির করেন, এটা সে দেখতে চায় এবং এটা তার খুব আগ্রহ। তো এই আগ্রহে সে মানে অস্থির হয়ে গেছে। সে চিন্তা করছে যে তার বন্ধু যদি ওইখানে মানে জিনিসটা দিয়ে চলে যেতে চায়, দরকার হলে সে বলবে তুই চলে যা। তো
সে লুকায় থেকে যাবে, এটা তার আগ্রহ। তো আর বন্ধু যদি থাকে তার সাথে তো কোনো সমস্যা নেই, দুই বন্ধু মিলে লুকায় থাকবে, এটা তার ইচ্ছা রিপনের। এক সময় এরকম সময় আসলো, বিকালবেলা তার বন্ধু আসলো, এসে বললো চল তাল যাইতে হইব। ঠিক আছে, তো গেল সে বন্ধুর সাথে, যে দেখলো যে এই বাসার থেকে দুধ নিতে বলছে, তারা দুধ রাখছে এরকম একটা মাটির কলসের মধ্যে। তো সেটা নিয়ে তা মানে উপর দিয়ে আবার এটা ঢাকনা দেওয়া, তো সেই কলসটা নিয়ে রওনা দিল রিপনের বন্ধু, আর রিপন তার সাথে হেঁটে যাচ্ছে। তো গ্রামের পথ, বিকাল হয়ে গেছে, খুব সুন্দর বাতাস, একেবারে ওখানে ফসলের মাঠ ছিল, এর উপর দিয়ে বাতাস আসতেছে, মানে ফসলগুলো একদম নুয়ে নুয়ে যাচ্ছে এরকম, এবং সুন্দর ঘ্রাণ। তো হাঁটতে হাঁটতে তারা চলে আসলো এই গ্রামের শেষ প্রান্তে, কারণ এই যেই চাচা সেটা বাড়ি কিন্তু একদম গ্রামের শেষ প্রান্তে। এবং হেঁটে বাঁক নিল, যে যেই জায়গা দিয়ে চাচার বাড়িতে নামতে হয়, যে ভিটায় যেতে হয় চাচার ভিটা, সেটা একটা আইল, মানে ফসলের মাঝখানে আইল, ওইটা একটা উঁচু আইল। উঁচু আইলে নেমে তারপর সোজা হেঁটে যেতে হয়। তো ডানে বামে কিন্তু শুধু ফসলি মাঠ, অন্য কিছু নাই। আর এই চাচার যে ভিটা, তার ওই পাশ দিয়ে কিন্তু একেবারে গাছ গাছালি চলে গেছে একদম ঘন, এবং তারপরে দূরে দেখা যাচ্ছে টিলার ওই পাশে এরকম, মানে আরো টিলা আছে আর কি, মানে দুর্গম ওই জায়গাটা। ওইখানে কখনো রিপন যায় নাই, সবসময় শুনতো ওই জায়গাটা ভয়ের। তো যাই হোক, সে বন্ধুর সাথে যে নেমে গেল সেই আইলে, এবং হেঁটে হেঁটে দুই বন্ধু যাচ্ছে। তো যখন ওই চাচার ভিটার কাছে চলে আসছে, তখন কিন্তু অলরেডি বেলা পড়ে গেছে, মানে দেখা গেছে যে আলো কমে গেছে আর কি। এই বিকেলের যে রোদটা ছিল এটা একদম কমে গেছে, আর বড় বড় গাছ থাকাতে ওই জায়গাটা আর অন্ধকার লাগতেছে, বেশ ভৌতিক। তো রিপনের ফ্রেন্ডই বলতেছে, দোস্ত কি অবস্থা, চিন্তা কর কিরকম লাগে, এখানে কেমনে থাকে একটা বয়স্ক মানুষ, এ কেমনে থাকে এখানে? তো রিপন কয় যে হ্যাঁ, কইলাম না যে হ্যাঁ তো আছে, হ্যাঁ তো সাধনা করে বসে, এর জন্য থাকে, সাহস আছে বলেই তো আছে, আমি তো থাকুম না, তুই আমার লগে থাকবি? বলে মানে? কয় যে তুই যখন দূরটা দিয়ে যাবি, আমরা লুকায় যাবো, এখানে লুকায় দেবো হে কেমনে সাধনা করে। তো রিপনের ফ্রেন্ড কয় না না না, মাথা খারাপ নাকি, আমি এগুলোর মধ্যে নেই, তাই তুইও থাকিস না, এনে কি করছ তুই বেটা, কি সাধনা করে তুই জানো বেটা, পরে ভয় পাবি, কি কোথায় লুকাবি তুই? আমি থাকুম আর ঘরের আশেপাশেই থাকুম কোথাও। তো তার ফ্রেন্ড তারা বারবার না করে বলে না না না, থাকিস না, তোরে তা নাই, ঠিক হয় নাই, এগুলো বলতে থাকে। রিপন বলে আরে তুই চুপ থাক, তুই থাকলে থাকবি, নাহলে চলে যা, এইভাবে বলে। তো দেখা যাচ্ছে তার বন্ধু মানে গাইগুই করতে করতে তারা ওই তাদের ভিটাতে ঢুকে পড়ে, দেখে গাছ গাছালি। রিপন বলে এখন চুপ থাক, কথা কম ক। তো দুইজনে হেঁটে হেঁটে যায়। তো গিয়ে রিপন করে কি, একটা জায়গায় যেখান থেকে খোলা উঠানের মতো আছে, ওখানে ঢোকার আগে রিপন বলে তুই একা যা, আমি এখানে ওহের সামনে যাবো না, হে আমার দেহুক আমি চাই না। কারণ রিপন একটু ভয় পায়, কারণ ওই চাচার চোখ খুব তীক্ষ্ণ, তিনি অনেক কথা দেখলেই মনে হয় যে পড়ে ফেলতেছেন মানুষকে। রিপন এটার মধ্যে চায় না, রিপনকে যদি উদ্ভট প্রশ্ন করে, রিপনকে তিনি মানে ওই যে বারবার বকা টকা দেন, কারণ তিনি জানেন যে রিপন বেশি কিউরিয়াস। রিপন বলে তুই যা, বলে তিনি রিপন আস্তে করে সরে যায় পাশ থেকে। তো সরে সে পেছনে যে দেখে যে ওই চাচার ওইখানে বেশ খড় টড় রাখা ছিল এক জায়গায়, ওইটার পিছন দিয়ে সে হেঁটে চলে যায় একেবারে সাইডে, একেবারে ঘরের সাইডে, ওইখানে একদম জংলা ঝোপঝাড়, ওইটার পিছনে সে লুকায় আছে। সে দেখতেছে তার বন্ধু হেঁটে যাচ্ছে কলসি হাতে, এবং তার বন্ধু বারবার ওদিকে তাকায় তার দিকে, সে যেদিকে গেছে সে আবার হাত দিয়ে এরকম দেখাইতেছে বন্ধুরে যা। তো মানে বন্ধুকে বলতে মানে সামনে যেতে। তো তার বন্ধু হেঁটে হেঁটে যায়, যে দেখে ওই চাচার যে ঘর, সেখানে দরজা নক করে টকটক করে। তো চাচা খুলছে দরজা, খোলার পর তো এখান থেকে কথাবার্তা স্পষ্ট শোনা যায় না, হালকা বলতেছে এইটা ওইটা, হ্যাঁ যে এরকম দুধ। চাচা দুধ রেখে তাকে মনে বলছে চাচা বাসায় চলে যাও, বিদায় দিয়ে দেয়। তো তার ফ্রেন্ড আস্তে করে হেঁটে আসতে আসতে তার ফ্রেন্ড বারবার যখন এই পাশে চলে আসে, তাকাচ্ছে বারবার এদিক দিয়ে। তো রিপন আস্তে করে মাথাটা বের করে তাকে দেখাইছে চলে যেতে হাত দিয়ে। তার ফ্রেন্ড আবার ইশারা করতেছে, সে খুব রাগ করলো এখান থেকে, তার বন্ধুর উপরে খুবই রাগ করলো। তো তার বন্ধু এক পর্যায়ে আর কোনো কথা না বলে হেঁটে রওনা দিল এই পাশে। তো এদিকে কিন্তু বেলা অনেক পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, যে জায়গাটায় রিপন লুকায় আছে এই জায়গার থেকে তার বেশ অন্ধকার লাগতেছে, এবং এখানে মশা কামড়াচ্ছে, মানে বেশ কষ্টের। সে দেখতেছে তার বন্ধু হেঁটে চলে গেল, এবং তখনই রিপনের কাছে ভয়টা লাগলো, কারণ তার বন্ধু যেহেতু চলে গেছে, তার কাছে পুরাই একা লাগতেছে জায়গায়। এবং এই যে পড়ন্ত বেলায়, মানে যখন সন্ধ্যা হয়ে আসতেছে, এই সময় মনে হচ্ছে পেছনে গাছ গাছালিগুলো পুরো জেগে উঠছে, কেমন একটা শব্দ, এবং ক্যাট 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 কোন একটা পোকা ডাকতেছে, একদম মাথা খারাপ করে দেওয়ার মতো, অনেকগুলা পোকা একসাথে ডাকতেছে, মানে মাথা খারাপ করার মতো ক্যাট 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 একটা শব্দ হচ্ছে। তো রিপনের কাছে ভয় লাগতেছে যে মানে সে কি দেখবে কি করবে, সে তো থেকে গেল,
মানে খুব হুজুগে থেকে গেছে এখানে। কিন্তু এখন ওই জিনিস চাচা কি করে সেটা সে কিভাবে দেখবে, এটা নিয়েও তার মাথার মধ্যে টেনশন। তো দেখলো যে বেলা যখন একদম পড়ে গেছে, এইখানে কিন্তু এই জায়গাটাতে আজানের শব্দ খুব জোরে আসে না, মানে মসজিদটা অনেক দূরে এবং দূরে আজান দিছে এবং সেটা শব্দ হালকা ভাবে ভেসে আসছে এখানে। তো সে মানে একটু ভয়ে কাঁপতেছিল, রিপন মনে মনে কাঁপতেছে ভয় যে এখানে কি হবে, অন্ধকার হয়ে গেছে, মানে এই সন্ধ্যার মধ্যে অন্ধকার লাগতেছে, গাছপালার মধ্যে অন্ধকার নেমে আসছে। এর মধ্যে দেখলো যে ওই দরজা খুললো, চাচা ঘরের দরজা খুললো। তো চাচার ঘরের ভিতরে হালকা আলো দেখা যাচ্ছে। চাচা হটকট করে দরজা খুলে বের হয়ে আসলো। এসে সে হেঁটে হেঁটে চাচার বাসার পেছন দিকে মানে বাথরুম ওদিকে গেল। রিপন সাথে সাথে মানে খুব সুইফট পায়ে একটা দৌড় দিল, মানে খুব সুইফট পায়ে, সে স্যান্ডেল খুলে নিছিল হাতে, সুইফট পায়ে দৌড় দিয়ে যে চাচার ঘরের মধ্যে মানে ঢুকে গেল। সে কোনো কথা নাই, চাচার ঘরের মধ্যে ঢুকে সে ডানে বামে তাকাইতেছে, দেখতেছে যে ঘরটা মোটামুটি ভালোই বড় এবং ঘরের কোনা একটা খাট আছে, আর এই পাশে আলনা আছে, আলনার পাশে আবার কাপড় চোপড় স্তূপ করে রাখা এবং আরো অনেক কিছু, এবং কেমন একটা মানে গন্ধ ভেতরে, গন্ধটা হচ্ছে মানে কিছু পোড়াইলে যেরকম গন্ধ হয় সেরকম। আর এক কোনায় সে দেখতেছে একটা হারিকেন রাখা জ্বলতেছে আর কিছু সরঞ্জাম রাখা। এই সরঞ্জামের মধ্যে যে জিনিসটার দিকে তার চোখ পড়লো সেটা দেখে তার কাছে বেশ ভয় লেগে গেল, মানে মনের মধ্যে একটা খ্যাচ করে একটা লাগছে রিপনের। দেখতেছে সরঞ্জামের মধ্যে মানে বিভিন্ন জিনিস যে রাখা এক কোনায়, সেটার মধ্যে একটা মানুষের মাথার খুলি এবং এই হারিকেনের আলোতে মনে হচ্ছে খুলিটা কেমন কালচে কালচে টাইপের দাগ এটার মধ্যে। তো সে কয়েক সেকেন্ড তাকায়, সে চিন্তা করতেছে সে লুকাবে কই, খাটের নিচে যাবে। তো চিন্তা করলো খাটের নিচে তো মানে চাদর বেশি টানা না, ওই চাচা যদি হঠাৎ করে মানে ওখানে বসে তাকায় ওদিক ওদিক তাহলে কিন্তু দেখতে পারবে যে সে খাটের নিচে। তো সে লাফ দিয়ে দেখলো যে ওখানে চাচার মানে গলা খাকারি শুনতেছে, মানে সে হয়তো কুলি টুলি করে আসতেছে গলা খাকারি দিয়ে। তো সে তাড়াতাড়ি লাফ দিয়ে যে চাচার যে আলনা ছিল যেখানে কাপড় চোপড় রাখা এবং ওইটার পিছনে সে একেবারে কাপড়ের যে স্তূপ ওইটার পিছনে সে চলে গেল। তো বুঝতে পারলো যে এই কাপড় চোপড় এগুলা মানে অনেকদিন পর পর মনে হয় এগুলো ধোয়ে বা কিছু, বা এগুলো হয়তো রাখার আলাদা জায়গা নাই, কারণ ঘরের মধ্যে তেমন একটা কোনো ফার্নিচারও নাই এই ঘরে। যাই হোক, সে ওই কাপড় চোপড় আলনার পিছনে সে লুকায় গেল। লুকায় সে একদম হাঁটু বেড়ে বসে আছে। এর মধ্যে কিন্তু অন্ধকার বেড়ে গেছে, এখান থেকে সে দেখতেছে ওই চাচা দরজার কাছে আসলো, এসে দেখতেছে অন্ধকার বেড়ে গেছে। সে ঢুকলো ভিতরে, ঢুকে তার মতো দরজা লাগাই দিল। তো রিপন চিন্তা করছে চাচা করে কি। তো অনেকক্ষণ দেখলো যে বসে আছে, চাচা এই করলো। তারপরে সে রিপনের ধারণা ছিল হয়তো বাইরে গেছে, বাথরুমে গেছে, এসে উনি এখানে হয়তো নামাজ কালাম পড়বেন। কিন্তু দেখলো সেটা করলো না। তিনি আস্তে করে ঘরের কোণার থেকে একটা এরকম বই বের করলেন, বইটাকে নিয়ে তিনি এরকম হাতে নিয়ে এরকম করে নাড়াচ্ছেন, কি ভাবতেছেন। তারপর আস্তে করে বইটাকে খুললেন। তো এইখান থেকে রিপন ভালো দেখতে পাচ্তেছে না, তবে হারিকেনের আলো বোঝা যাচ্ছে যে বইটা যে খুলছে, বইয়ের পেজের মধ্যে হালকা ভাবে আলোটা পড়ছে তির্যক ভাবে, সেটাতে বোঝা যাচ্ছে হলদেটে পেজ, মানে বইয়ের পেজগুলো হলদেটে, মানে অনেক পুরান। আর ভেতরে মানে কলম বা কালি দিয়ে, মানে কলম কালি দিয়ে মানে ছাপা না, কিছু লেখা, এবং লেখাগুলো এখান থেকে বোঝা যাচ্ছে না, কিছু ছবিও আঁকা আছে কলমে রাখা, বা কলম বা এরকম কিছু দিয়ে, বা অনেক সময় আগের যেরকম কলম ছিল পালকের কলম, এরকম কিছু যে কেউ আঁকছে কিছু, এবং নকশা টকশা কি আঁকা এবং লেখা টেখা। তো রিপন বোঝার চেষ্টা করতেছে যেগুলো কি, আর লেখা তো পড়া যাচ্ছে না এখান থেকে। তো দেখলেন যে ওই যে চাচা যে তিনি বেশ আয়েস করে বসলেন ফ্লোরে বসে খাটের নিচে হাত দিয়ে টেনে বের করলেন একটা জল চৌকি। তো তখনই আসলে রিপনের ভয় লাগলো যে আসলে তিনি যদি খাটের তলে থাকতেন তাহলে কি হতো। তো তিনি দেখলেন যে ওই চাচা একটা জল চৌকি বের করলেন, জল চৌকিটাও কালো কাঠের তৈরি, সেটা এনে সামনে রাখলেন, বেশ নকশা টকশা করা পায়াগুলা। তো তার সামনে রেখে সেটার উপরে একটা মোমবাতি বসালেন পাশ থেকে। মোমবাতিটা এরকম মোটা একটা লালচে মোমবাতি, এবং সেটা রেখে তিনি একটা ম্যাচের কাঠি ধরে জ্বালালেন মোমটা জ্বলার পর ওখানে আলোটা আরেকটু উজ্জ্বল হয়ে গেল, এবং দেখলেন যে বেশ একটা গোল, মানে মোমের আলোটা একটা গোল আলোর মতো তৈরি করছে বলের মতো চারপাশে, এবং সেটা রেখে তিনি বিড়বিড় করে কিছু একটা পড়তে লাগলেন। এবং হঠাৎ করে সেই চাচা ডানে বামে তাকানো শুরু করলেন, তার পড়ার সাথে বিড়বিড় করে কি পড়তেছেন এবং ডানে বামে তাকাচ্ছেন। তো তখন কিন্তু বেশ ভয় পেয়ে গেছে রিপন চিন্তা করতেছে জারি, মানে হঠাৎ করে কি তার উপস্থিতি টের পাইলো বা কিছু, মনে হইতেছে যে চাচা মানে
অস্বস্তি ফিল করতেছেন যে আশেপাশে কেউ আছে নাকি, ডানে বামে তাকাচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন। একবার তার আলনার দিকেও তাকাইছিলেন, কিন্তু রিপন তখন একদম মাথা নিচে করে ঢুকে গেছে কাপড়ের ভিতরে। তো দেখলেন যে না, অনেকক্ষণ তাকায় তার চাচা আর কিছু বললেন না। তারপর তিনি আবার বিড়বিড় করে পড়তেছেন এবং মাঝে মাঝে একটু শব্দ হচ্ছে, এবং এই শব্দগুলোর সাথে রিপন পরিচিত না, মনে হচ্ছে না। তিনি অনেক মানুষকে দেখছেন আরবি পড়তে বা বাংলায় অনেক কিছু মুখস্থ করতে, এরকম না, শব্দটা একটু ডিফারেন্ট পড়তেছেন। তো তারপরে দেখলেন যে ওই চাচা হাত দিয়ে ওই যে সেই কলসিটাকে রাখছেন, কলসিটাকে এনে কাছে রাখলেন, এই পাশে হাত দিয়ে টেনে, সব তার হাতের ডিস্টেন্সেই ছিল, কলসিটাকে টেনে রাখলেন। তারপর ওই বইটা বের করলেন। বইটা বের করে তিনি পৃষ্ঠা উল্টায় কোন একটা পৃষ্ঠার মধ্যে কিছু একটা পড়লেন, একটা শব্দ, সেটা আমি এখানে বলতে চাচ্ছি না, শব্দ পড়লেন। এই শব্দটা পড়ার সাথে সাথে মনে হইলো ঘরের পাশ থেকে কতগুলো কুকুর ডেকে উঠলো ভয়ঙ্কর ভাবে, এবং এই ভয়ঙ্কর ভাবে ডাকটা, মানে কুকুরের ডাকটা এত ভয়ঙ্কর ছিল, রিপন প্রায় ভয়ে সাউন্ড করে ফেলতেছিল। কিন্তু সে মানে একদম চুপ করে মানে বুঝে ফেলে যে এখানে সাউন্ড গুলো সমস্যা আছে। তার মনে হয়েছে ঠিক তার পাশ থেকেই, মানে তার ওই পাশে যে টিনের বেড়া, তার পাশ থেকেই ডাকছে কেউ। রিপন ভয়ে চুপচাপ কাপড় আঁকড়ায় ধরে চুপচাপ পড়ে আছে। সে আসলে চিন্তা করতেছে যে এখন এটা মনে ভয় হয়েছে, এবং দেখলেন যে কুকুরের ডাক শোনার সাথে সাথে ওই যে চাচা ছিলেন তিনি হেসে উঠলেন হালকা করে, এবং হাসির শব্দটাও বেশ ভয়ঙ্কর। মানে রিপন এই চাচাকে কখনো দেখেন নাই, হি ইজ ডিফারেন্ট, মানে সে স্বাভাবিকভাবে যেভাবে আসে মানুষের সামনে সেরকম কিছুই না, মানে একটা অন্যরকম মনে হয় অশুভ কিছু একটা। তো তারপরে দেখলেন যে ওই যে ভাষাটা পড়ছিলেন তিনি, তারপর ওইরকমই একটা ভাষায় কিছু তিনি পড়া শুরু করলেন ভারী গমগমে কণ্ঠে। পরিবেশটা একদম অন্যরকম হয়ে উঠছে, আর রিপন ভয়ে কুকড়ায় গেছে। সে একদম সেই কাপড় চোপড়ের যে মানে এখানে টাল করে রাখা ছিল সেটার পেছনে চুপচাপ মানে একেবারে গুটায় গেছে নিজে, ভয়ের চোটে এই শব্দে। এবং একটু পরে দেখলেন মানে ওই যে চাচা কি পড়তেছে, আর একটা ঠপ ঠপ শব্দ হইতেছে, ঠপ ঠপ শব্দ হইতেছে। তো ঠপ ঠপ শব্দটা তিনি বোঝার চেষ্টা করেন, কি দেখতেও তো যায়, মানে রিপনের কিউরিয়াসিটিও তো আছে। তো সে আবার ওই ফাঁক দিয়ে আস্তে করে রুখি দিলেন। দেখলেন যে সেই চাচা হাতের মধ্যে একটা এরকম কাঠের মুগুরের মতো নিছে, সেটা দিয়ে মাটিতে মারতেছে। মাটিতে মারা দিয়ে ঠপ ঠপ করে শব্দ হচ্ছে। বেশ খানিকক্ষণ করার পরে হঠাৎ করে মনে হলো ওই ঘরের দরজার মধ্যে খড়খড় খড়খড় করে শব্দ হলো। মানে কাঠের দরজা তো, 2 পাল্লার কাঠের দরজা, পুরোনো আমলের। খড়খড় খড়খড় করে শব্দ হলো, মনে হলো যে মানে কেউ কাঁপাইতেছে দরজা। সাথে সাথে দেখলো যে চাচার এই যে মন্ত্র পড়া আরো জোরে হয়ে গেছে, স্ট্রং। এবং তারপরে রিপন ফিল করলো সারা ঘরে যে আবহাওয়া ছিল, মানে মোটামুটি তখনকার সময় ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাটা ভয়ঙ্কর ঠান্ডায় রূপ নিল, অনেকটা কাঁপুনি উঠে যাওয়ার মতো শীত। কিন্তু সেইখান থেকে দেখতেছে ওই যে চাচা বসে আছে তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই। তারপরে সে ফিল করলো যে ঘরের মধ্যে একটা কোনো কিছুর উপস্থিতি, এবং যে মোমবাতিটা আছে মোমবাতিটা চরম ভাবে কাঁপা শুরু করলো, মনে হলো বাতাসে কাঁপতেছে, এইভাবে শিখাটা এরকম এরকম হচ্ছে। এক পর্যায়ে দেখলো যে চাচা হাত দিয়ে একটা তালি মারলো মোমবাতির সামনে, মোমবাতিটা ঠাস করে নিভে গেল। এই মোমবাতি নেভার সাথে সাথেই সে খেয়াল করলো রুমের মধ্যে একটা অবয়বটা বেশ ভয়ঙ্কর। সে বুঝতে পারতেছে হারিকেনটা কিন্তু ডিম করা ছিল, হারিকেনের আলোতে সে বুঝতে পারতেছে যে যেই অবয়বটা সে দেখতেছে একটা মানুষের অবয়ব হবে, বেশ উঁচু, 7 ফিটের মতো উচ্চতা হবে এরকম, এবং চুল বড় বড়, তার চেহারা দেখা যাচ্ছে না, চুলগুলো বড় বড়, এইভাবে দাঁড়ায় আছে। হঠাৎ করে 2 হাত মেলে ওই কর্নার থেকে সরাসরি রিপনের আলনার দিকে ছুটে আসলো, যেখানে রিপন ছিল কাপড়ের এখানে। এবং একেবারে রিপন তার কানের সামনে শুনলো যে এখানে লুকায় আসো স্ক্যান ভাইরা। মানে এটা শুনে রিপনের মানে একেবারে হার্ট বিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সে একটু তাকায় শুধু দেখলো একটা মুখ, সে মুখের চেহারা নাই, মানে অন্ধকার একটা মুখ, এবং চুলগুলা বড় বড়, তার দিকে ঝুঁকে আছে, আর কেমন একটা গন্ধ। মানে সেই গন্ধটাও সে এক্সপ্লেইন করতে পারবে না যে এরকম কোন স্মেল আগে পাইছে বা কিছু। তো রিপন বেহুশ হয়ে গেল, তার আর সেন্স নাই। এরপরে রিপনের যখন সেন্স পেয়েছে, সে নিজেকে আবিষ্কার করলো তাদের বাড়ির উঠানে সে শুয়ে আছে, এবং তার বাবা মা একদম উদ্গ্রীব ভাবে তার দিকে তাকায় আছে। আর দূরে সে কণ্ঠ শুনলো, সেই কণ্ঠটা হচ্ছে সেই যে চাচার। সে বলল যে ছেলেরে দেখে রাখো না কেন, আমার ঘরে আইছে,
তখন আমি একটা চালান দিতেছিলাম, এই সময় আমার ঘরে আইছে। এই তো অবস্থা খারাপ, ওর অবস্থা তো আরো খারাপ হইব, ওরে ভালো কোনো হুজুর দেখাও, ভালো কোনো হুজুর দেখা, ওর কিন্তু খারাপ অবস্থা হইব, এটার কিন্তু আমি দায় নেব না। তাই বলে শুনলেন যে ওই চাচা চলে গেল এখান থেকে, মানে কথা বলতে বলতে বিড়বিড় করতে বকা দিতে দিতে চলে গেল এখান থেকে। তো রিপনের বাবা তখন জিজ্ঞেস করতেছে, ঠিক আছিস বাবা, ঠিক আছিস, তুই ঠিক আছিস? তো রিপন কোনো কথা বলতে বলছেন, তার মাকে বললো পানি। তো তার মা তাকে পানি দিল খেতে, তো সে পানি খেয়ে সে উঠে বসলো। তার বাবা বলতেছে, কই গেছিলি তুই, কেন গেছিলি? মানে ওই যে চাচা তার নাম ধরে বলছে, ওর বাড়িতে কেন গেছিলি? তো সে আর কোনো উত্তর দিতে পারছে না। তার মা বললো, আচ্ছা ছেলের আর বকা দিয়েন না। ঘরে নিয়ে আসলো, এনে তাকে শোয়াই দিছে। রিপনের কেন জানি ভয় লাগতেছে, এবং গভীর রাত তখন, সে বুঝতে পারছে যে রাত বেশ গভীর। তো সে শুয়ে আছে, সে তার মাকে যেতে দিচ্ছে না, বলতেছে যে তুমি আমার সাথে থাকো, তুমি যেও না। তো তার মাও তার সাথে থাকলো। তো দরজা বন্ধ করে একসময় তাদের ঘুমানোর টাইম হয়েছে, মানে ঘুমায় যাবে সবাই, টায়ার্ড হয়ে গেছে। রিপনকে হয়তো রাতের বেলায় নিয়ে আসছে ওই চাচা এখানে। তো দরজা লাগানো, ঘুমায় যাবে। তা তার মা আস্তে করে হারিকেনটা মানে কমাই দিয়ে শুয়ে থাকলো ছেলের পাশে। তো রিপন শুয়ে আছে, হঠাৎ সে বুঝতে পারলো যে তার শরীরের টেম্পারেচার বাড়তেছে। সে বলতেছে, মা আমার গা পুড়ে যেতেছে। তো তার মা ধরে দেখলো যে হ্যাঁ আসলেই তো তোর গায়ে জ্বর, তোর গা পুড়ে যেতেছে, তারা আমি পানি নিয়ে আসি। তো তার মা গেল তার জন্য ওই জলপট্টি আনতে আর কি, ওই যে ভিজা কাপড় দিয়ে এরকম। তো যখন জলপট্টি আনতে গেছে, রিপন হঠাৎ বুঝতে পারলো তার মাথার কাছে পাশে কেউ দাঁড়ানো, একদম কানের কাছে তারে শুনতেছে। সে তাকে বলতেছে, তোরে লয়ে যামু, তুই আইসিলি ওখানে দেখতে, তোরে লয়ে যামু, দেখবি না আমারে, তেহামু তেহামু, এরকম বলতেছে। আর রিপন না না করে চিৎকার করে মা মা বলে চিৎকার শুরু করলো। তো তার মা হুড়মুড় করে আসলো ঘরের মধ্যে, সে মালসা হাতে যাবে, দেখলো যে ঘরের মধ্যে কেউ নাই। কিন্তু রিপনের মুখ দিয়ে তার মা দেখছে যে তার মুখ দিয়ে ফেনা ভাঙতেছে। তো তার মা তো চিৎকার চেঁচামেচি শুরু করলো। তার বাবা উঠে আসলো এবং তাকে দেখা গেলো তার জ্বর আর কমতেছে না, রাতের মধ্যে সে প্রলাপ বকতেছে। তো তার গা মুছে দিল, গা মুছে দিয়ে তো পরদিন ওই দিন রাতটা ওইভাবে গেছে। রিপনের অনেক জ্বর, রাতের বেলা সে মানে বেঘরে ছিল, মাঝে মাঝে সে প্রলাপ বকতেছিল। তো পরদিন সকালবেলা রিপনের বাবা গেলেন ওখানকার মসজিদের ইমাম সাহেবের কাছে এবং বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো ইমাম সাহেব বললেন যে দেখেন, এখানে তো ওই যে ওই চাচার কথা বললো যে ওই লোকটা আসলে কি বলবো, সে এইসব জিন চালান করে, এগুলা করে। এখন সে আপনার ছেলে যদি ওখানে যে এরকম কিছু হয়ে থাকে, তো এটা তো খারাপ, জিনের আসর হয়েছে তার। এখন এগুলা ওরেই বলেন আপনি করতে, আর আমি এসে ঝেড়ে দিতে পারি, আমি এসে ঝেড়ে দিই, কিন্তু ওর যেহেতু ওইখান থেকে হয়েছে ও এটাই করতে পারে, আর আমিও তার সাথে কথা বলবো। তো ওই রিপনের বাবা হুজুরকে নিয়ে তাদের বাসায় আসলেন আর খবর পাঠালেন একজনকে দিয়ে, ওই চাচাকে। তো ওই চাচা নাকি বলে পাঠিয়েছেন সে আসবে না, তার ছেলে কেন আসছে এখানে, ইত্যাদি ইত্যাদি। তো তখন হুজুর বললেন আচ্ছা আমি ঝেড়ে দিই আগে। তো হুজুর রিপনদের বাসা বন্ধ করলেন, বন্ধ করে ঝেড়ে দিলেন। ঝেড়ে দিয়ে রিপনকে বললেন যে আমি যতটুকু করার করছি, এর বেশি আমি আসলে খুব কিছু করতে পারবো না। আমার উস্তাদ এইসব ব্যাপারে তিনি ভালো জানেন, তিনি রুকাইয়া করতে পারেন, আমি ওরকম ভালো রুকাইয়া পারি না। তবে আমি ওকে ঝেড়ে দিয়েছি, আপনার ঘরটা বন্ধ করে দিয়েছি, এখানে আসবে না, ছেলেকে একটু দেখে রেখেন, আর ঘর থেকে আপাতত বেরোতে দিয়েন না। আমি আমার উস্তাদের সাথে কথা বলে দেখবো, যে সময় করে নিয়ে যেতে পারলে ভালো এখানে। তো রিপনের বাবা ওইটাতেই সন্তুষ্ট হলেন এবং তাকে ঘরের মধ্যে রাখলেন। তো রিপনের দেখা গেছে জ্বর আসতেছে, শরীর ভালো না, সে কাতরাচ্ছে, এবং দেখা গেছে সন্ধ্যার পর থেকে সে জানলার দিক তাকায় ভয়ে চিৎকার করে উঠে আর বললো ওই যে আসতেছে আসতেছে, এরকম। তাদের ওখানে জানলার উপরে একটা গাছ আছে, গাছের দিকে তাকায় বলে আসতেছে আসতেছে, এরকম ভয় পায়। তো মানে একটা ভয়ঙ্কর অবস্থা। তো তার বাবা মা খুব এটা নিয়ে টেনশনে আছে। তো রাতের বেলা তার আম্মা তাকে রেখে গেছে ওই খাবার দাবারের ব্যবস্থা করতে। তাদের বাড়িতে খুব বেশি মানুষ ছিল না, তো খাবারের ব্যবস্থা করতে গেছে, এসে দেখে রিপন নাই, তার বিছানার মধ্যে রিপন নাই। তো তার মা তো ভয়ে মানে চিৎকার করে উঠছে, তার বাবাও তাড়াতাড়ি আসছে, কি ব্যাপার। তো খুঁজতে গেছে তাকে, হারিকেন নিয়ে তার বাবা দৌড়াচ্ছে উঠানের মধ্যে দিয়ে, উঠায় দেখতেছে কোথায় গেছে, পাশ দিয়ে এদিক, মানে একবার দিশেহারা অবস্থা। তো তাকায় দেখে দূরে মনে হইতেছে গান গাওয়ার শব্দ আসতেছে, এবং গানের কণ্ঠটা রিপনের সাথে মিলতেছে, বাট বেশ ভয়ঙ্কর। তো কি ব্যাপার, তো তার আব্বা আস্তে করে হারিকেন দিল এবং রিপনের এক চাচা ছিল তাকে ডাকলো, দুইজন মিলে ওখানে লাঠি নিয়ে গেল যে কি হয়েছে ওখানে কি। আর গানের শব্দটা অন্যরকম, এবং এই গানের যে কথা বা কিছু তারা গ্রামে খুব একটা শুনে না, এরকম কেমন একটা কথা দিয়ে সে গান গাইতেছে। তো যে দেখে
তাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল এবং তেঁতুল গাছটা মাঝে মাঝে বেশ সবুজ হয়ে যায় আর মাঝে মাঝে পাতা টাতা পড়ে একেবারে বিবর্ণ হয়ে যায়, ফলও থাকে না। তো সেই তেঁতুল গাছের গোড়ায় বসে রিপন গান গাইতেছে এবং মানে অদ্ভুত গান। এই গানের কথাও তারা শুনে নাই, তার কণ্ঠও বেশ অন্যরকম হয়ে গেছে, মানে তার যে ইউজুয়াল কণ্ঠ সেটাও না। তো তার বাবা মানে তার চাচা ভয় আর সামনেই যাবে না, রিপনকে দেখে ভয় পাইছে। তার বাবা তার চাচাকে দাঁড়া করার সামনে গেছে হারিকেন নিয়ে, দিয়ে বলতেছে বাবা তুই এখানে কেন আসছিস বলে ডাকতে গেছে। তো ফট করে রিপন তার বাবার দিকে তাকায়, দেখে যে রিপনের চোখ উল্টায় গেছে, মানে চোখের মানে তার মনি উপর দিকে উঠে গেছে আর সে হা হা করে হাসতেছে তার বাপকে দেখে। তারপর বাবার নাম ধরে এটা সেটা বলা শুরু করছে। তো বাপ তো সে আর ওইটা নিয়ে কেয়ার করে নাই, সে সামনে গেছে, যে রিপনকে যখন ধরছে রিপন ঝাড়া মেরে তার বাবার থেকে ছুটা ফেলছে, অনেক শক্তি তার শরীরে। যাই হোক তার বাবা কসরত করে রিপনকে ধরে রাখতে পারে না, কঠিন অবস্থা। শেষ পর্যন্ত তার চাচাও আসে, দুইজনে মিলে তাকে টেনে বাসায় নিয়ে আসে, তাকে রাখাই যাইতেছিল না। পরে বাসার তাদের যে মোটা গাছের খুঁটি ছিল সেটার সাথে বেঁধে ফেলে রিপনকে, কারণ অন্য কোনো উপায় নেই। সে চিৎকার করতেছে, ঘর করতেছে, তার মুখ দিয়ে লালা ঝরতেছে, ভয়ঙ্কর অবস্থা এবং বলছে সবাই শেষ করে দিব। এবং যখন রিপনকে এরকম তারা বেঁধে ফেলছে, রিপন ঘর করতেছে আর ওই যে তাদের বাসার পাশে একটা তাল গাছ ছিল ওটার দিকে তাকায় হা এরকম করতেছে, শব্দ করতেছে। এই সময় তাদের যে টিনের চাল সেটার উপর বলছে অসংখ্য ঢিল উড়ে আসতেছে কোনো জায়গার থেকে, যে ঢেলা, মাটির ঢেলা ধারাম করে পড়তেছে, ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক তার বাবা যতটুকু যা জানতো দোয়া কালাম, তার চাচা যতটুকু জানতো দোয়া কালাম, এগুলো পড়াশোনা করছে। তো একটা সময় যে সে মানে টায়ার্ড হয়ে গেছে রিপন, সে ওরকম ভাবে আছে। তো এই অবস্থায় রিপন সারা রাত ছিল এবং সে ঘর করছে আর ওই যে খুঁটির সাথে বাঁধা অবস্থায় সে গান টান গাইছে এরকম। এবং সেই গানগুলো অদ্ভুত, বাসার মধ্যে যারা ছিল এবং মেয়ে মানুষ যারা ছিল তারা ভয়ে একদম শেষ ওই শব্দ শুনে। এবং একটু পর এর নাম ধরে ডাকে, তার নাম ধরে ডাকে এবং একজনকে বলে যে তো তুই এটা না এটা করছিলি, তোর না এই ঘটনা, মানে একজনকে তাদের লাইক সিক্রেট বলা শুরু করছে এবং সবাই তো চুপসায় গেছে এটাতে। এবং এরকম করতে করতে যখন নাকি আজান দিল, ফজরে আজানের সময় দেখা গেল যে সে চুপ, আর কোনো শব্দ নাই। তো তখন তারা বাবা কাকা তারা খুব একটু রিল্যাক্স হলো যে ছেলেটা এখন মনে হয় একটু ঠিক আছে। যাই হোক তাকে দোয়া দরুদ পড়ে দিল, তার মা ওই যে হুজুর যে পড়া পানি দিচ্ছিল সেটা ছিটাই দিয়ে তাকে ওইভাবে রাখলো, চিন্তা করতেছে তাকে খুলে দিবে কিনা। যাই হোক পরে খুলে দিয়ে রুমে আনলো এবং বললো, তার বাবা বললো যে আসলে আর কোনো উপায় নাই, এই বড় হুজুরের কাছে নিতেই হবে। তো ওই তারা গেলেন ওই মৌলভী সাহেবের কাছে এবং তিনি বললেন যে হ্যাঁ আমি আমার ওস্তাদের সাথে কথা বলছি, উনি বলছে নিয়ে যেতে পারে, তবে সাবধানে নিতে বলছে, ওরা কিন্তু নিতে দিতে চাইবে না ওদিকে। তো যাই হোক বাবা চাচা শক্ত করে রিপনকে ধরে তারা নিয়ে গেল এবং রিপন তখন নর্মাল, সে কিছু করতেছে না। তো তারা তারপরে শক্ত করে ধরে তাকে ভ্যানে বসায়, 3 চাকার ভ্যানে বসায় নিয়ে গেল, সাথে এক গাছে দড়িও রাখলো, যদি সেরকম হয় বেঁধে ফেলবে তারা। তো যাচ্ছে ওই ইসের দিকে, মৌলভী সাহেব আছে ভ্যানের মধ্যে। তো ঠিক যখন নাকি ভ্যানটা একটা কালভার্টের উপর উঠছে, পাশের নিচে এরকম নদীর গেছে, হঠাৎ করে রিপন উঠে লাফ দিয়ে নদীতে পড়তে গেছে, তাকে শক্ত করে ধরে ফেললো মানে তার বাবা চাচা দুজনে। সে তখন ছটফট শুরু করছে, মানে তার মানে জাগা যাচ্ছে না ওইখানে। তো ওইখানে তারে বেঁধে ফেললো, তারপর তারে নিয়ে গেল তাদের হুজুরের ওস্তাদের বাড়িতে। তো ওস্তাদের বাড়িতে আসার পর সে ওখানে মানে থাকবেই না, মানে সে ঢুকবে না, যেরকম অবস্থা চিৎকার চেঁচামেচি করতেছে, এটা সেটা বলতেছে। তার বাবা চাচা তাকে ধরে রাখতে পারতেছে না, সে পা দিয়ে আটকায় ফেলতেছে, ঢুকবে না, এরকম অবস্থা। তো হুজুর গিয়ে তাকে কিছুক্ষণ দোয়া পড়ে ফু দিলে, তো হুজুরকেও সে উল্টা পাল্টা বলতেছে। তো তখন হুজুর তাড়াতাড়ি বাসার ভিতরে গিয়ে তার ওস্তাদকে ডাকলেন, বললেন যে ওস্তাদ এরকম আনছি, তো এরকম করতেছে। একটু পরে ওই ওস্তাদ দরজা খুললেন, তিনি অনেক বড় সুফি টাইপের মানুষ, তিনি দরজা যখন খুললেন তাকে দেখেই নেতায় গেল রিপন, সাথে ওনার সামনে আসার পরে নেতায় গেল। তো তিনি হাত দিয়ে ইশারা করলেন ভিতরে নিয়ে আসার, তো ভিতরে নিয়ে আসলো, এসে তিনি বসলেন ওকে নিয়ে, রিপনকে নিয়ে। তো রিপন একদম ঢলে পড়েছে, তার সেন্স নাই। তো ওস্তাদ যখন ঝাড়তেছে বারবার, তো সে এরকম কেঁপে উঠতেছে, অনেক এরকম শরীরের মধ্যে একটা ঝাঁকুনি মেরে উঠতেছে। তো এক পর্যায়ে ওস্তাদ বললেন যে তাকে মানে দোয়া পড়ে বললেন যা বলছে, তখন রিপন পড়ে গেল, মানে কাত হয়ে পড়ে গেছে। তো বেশ খানিকক্ষণ পর রিপনের সেন্স হচ্ছে, সেরকম মানে তাকাচ্ছে, কিছু বুঝতে পারতেছে না। তো তার বাবা বললো বাবা কি হয়েছে, রিপনও বলতেছে যে আমি কোথায় আসছি, কিভাবে আসছি, কোথায় আসছি, এরকম বলতেছে। তো তখন হুজুর বললো চুপ, ও এখন অনেক কিছু মনে করতে পারবে না, ওর অনেক কিছু মনে নেই,
থাক এগুলো বাদ দেন, এখন না, আমি তাকে দোয়া পড়ে দিতেছি আর বিভিন্ন রকমের এই করে দিতেছি। পানি একটা তাবিজ লিখে দিচ্ছে, বলছে এটা পানিতে ভিজায় সেই পানিটা খেতে, এবং সাথে সাথে তিনি একবার খাওয়াই দিয়েছেন তাকে দিয়ে, এবং একটা বোতল দিলেন, জমজমের পানি আছে, সবসময় ওকে খাওয়াবেন, মাথার মধ্যে হালকা 2 ফোঁটা দিয়ে দিবেন, পানি জানে আজেবাজে জায়গায় না পড়ে। আর তিনি একটা এনভেলপ লিখলেন, একটা চিঠি দিলেন এনভেলপে ভরে বললেন যে এইখান থেকে ওনার বাড়ি থেকে বের হয়ে সোজা যে শেষ মাথায়, বলছে এটা শুধু রিপনের আব্বাকে বলছে আপনি যাবেন, ছেলে উল্টাপাল্টা করবেন আপনার সাথে, ওকে নিয়ে আপনি যাবেন আমার বাড়ি থেকে বের হয়ে ওই যে দক্ষিণ দিকের রাস্তা এটা দিয়ে সোজা যাবেন, গিয়ে শেষ মাথায় দেখবেন বাইরে চলে গেছে, ওখানে গাছগাছালি বেশ, কিন্তু নীরব, ভয় লাগবে আপনাদের কাছে যেতে। হ্যাঁ, ওইখানে কিন্তু যাবেন আপনার ছেলেকে নিয়ে, ভয় পাবেন না। আপনি যদি ভয় পাওয়ার মতো কিছু দেখেন বা শুনেন তাও ভয় পাবেন না, যাবেন। ওটা শেষ মাথায় গেলে দেখবেন একটা জায়গা, একটা বটতলা আছে, এই বটতলাতে একজন বয়স্ক মানুষ বসে আছে, দাড়ি দুড়িওয়ালা দরবেশের মতো। ওনার হাতে আপনার ছেলেকে দিয়ে চিঠিটা পাঠাবেন, উনি শুধু চিঠিটা হাতে নিবে, চিঠিটা হাতে নেওয়ার পর আপনি চলে আসবেন। আর আসার সময় পিছনে যদি কিছু দেখেন শুনেন ডাক দেয়, পিছনে আর তাকাবেন না, সোজা চলে আসবেন আপনার ছেলেকে নিয়ে। বুঝতে পারছেন? তো এটা বললো রিপনের বাবাকে, সে ওস্তাদ বললো আচ্ছা ঠিক আছে। তো চিঠিটা দিল, বললো যে অবশ্যই চিঠি আপনার ছেলে জানি দেয়, আপনি কিন্তু দিয়ে দিবেন না, খবরদার। আর চিঠি দিয়ে যখন ঘুরে আসবেন, যত শব্দ শুনবেন, আপনাকে যদি ডাক দেয়, আপনার নাম ধরে ডাকে, আপনি পিছন ফিরে তাকাবেন না, আপনার ছেলেও না, চলে আসবেন। আচ্ছা, যাই হোক, চিঠিটা নিয়ে ওনার কাছ থেকে বিদায় নিয়ে তো ওনাকে ওই ওস্তাদকে হাদিয়া দিতে চাইলেন। ওনারা ওস্তাদ বললেন না, হাদিয়া লাগবে না, যান, ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, যান বলে বিদায় দিয়ে দিলেন। তো তারা বের হয়ে বাসা থেকে ঠিক তার চাচা এবং ওই হুজুর দাঁড়ায় থাকলেন, এবং রিপনের বাবা রিপনকে নিয়ে হেঁটে গেলেন, ঠিক ওই যে দক্ষিণ দিকে হেঁটে ওইভাবে করে রাস্তার মাথায় যেখানে ঢুকলেন, সেখানে রিপনের বাবা দেখতেছেন যে দুই পাশে গাছ গাছালি, অন্যরকম পরিবেশটা, একটা মানুষ কেন কিচ্ছু নাই, এবং দিনের বেলা অন্ধকার হয়ে আছে এখান দিয়ে রাস্তাটা, আসলে ভয় লাগতেছে। তো রিপনের বাবা চিন্তা করলেন যে ছেলের জন্য কি কষ্টটাই করতে হইতেছে এখন। যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছেন এখান দিয়ে, এবং তাদের কাছে মনে হইতেছে, রিপনের বাবার কাছে মনে হইতেছে তার আশেপাশে এই দিনের বেলা এই অন্ধকার হয়ে আছে ছায়া, ওটার মধ্যে সর করে কি একজন আসতেছে, এবং ফিস ফিস করে কথা শুনতে পাইতেছেন তিনি, যে কেউ ফিস ফিস আইতেছে আশপাশে। যাই হোক, রিপনের বাবা খুব ভয় পেলেন, এবং রিপন একটু পরপর কেমন যেন ঘাড় এরকম কাজ করতেছে, বারবার কাজ করতেছে, এবং সে নিজের ঘাড়ে চড় মারে, নিজের হাতে চড় মারে, এরকম একটা অবস্থা। এবং দেখা গেল যে দূরে যখন কেউ বট গাছ দেখা গেছে, বট গাছের তলায় এখান থেকে দেখতে পাচ্ছেন রিপনের বাবা যে একজন বয়স্ক দরবেশের মতো মানুষ বসা, এরকম বড় দাড়ি ঝুলে আছে। তার কাছে আসার আগে রিপন জানি কেমন গোঙানো শুরু করলো, কেমন করে গোঙানো শুরু করলো, তারপর কথা বলার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তো রিপনের বাবা আরো সামনে নিয়ে গেলেন, কিন্তু রিপন প্রোটেস্ট করতেছে না, যাবে না এরকম না, কেমন জানি করতেছে। রিপন এরকম করতে দেখে রিপনের বাবা একটু ভয় পাইছে, চিন্তা করছে এনভেলপটা নিজে হাতে দিবেন কিনা ওখানে যে, পরে চিন্তা করলেন যে না, এটা দিলে তো আসলে মানা করে দিছে, বারবার সমস্যা হইতে পারে। তো তিনি রিপনের হাতে এনভেলপটা ধরাই দিলেন। তো রিপন যখন এনভেলপটা নিছে, রিপনের বাবা দেখলেন রিপনের চোখ কিন্তু উল্টে গেছে, চোখের ওই যে মনি উপর দিকে চলে গেছে, এবং সে গোঙাইতেছে কেমন জানি, ব্যথা পেলে ভয় পেলে যেরকম করে সেরকম। তো কিন্তু এনভেলপটা নিছে, সে নিয়ে তখন রিপনের বাবা বললো যাও দিয়ে আসো, এবং দেখলেন রিপন কেমন করে জানি অদ্ভুত ভাবে হাত পা বাঁকাইতে বাঁকাইতে ওই দরবেশের কাছে গেলেন। তো এখান থেকে দেখতেছেন রিপনের বাবা, তো তিনি ওই রিপনকে দেখে ভয় পেতেছেন, রিপন যেভাবে অদ্ভুত ভাবে হাত পা বাঁকায় গেল হুজুর ওই দরবেশের কাছে, এবং গিয়ে গলা টলা একদম বাঁকায় কেমন করে যেন একটা সালাম দিল। এটা রিপনের এইভাবে করে সাধারণ মানুষ সালাম দেয় না। তো দরবেশ তার হাত থেকে সেটা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলে তিনি নিলেন, ওই চিঠিটা নিলেন, নিয়ে বললেন যাও আর আসবা না বলে এরকম করে তিনি বিদায় দিলেন। দেখলেন যে রিপন ঘুরে মাথাটা নিচু করে হেঁটে হেঁটে আসতেছে সামনে, এবং ঠিক তার কাছে এসে রিপন পড়ে গেল, একদম ধাপ করে পড়ে গেল। তিনি তাড়াতাড়ি ছেলেকে ধরলেন, ধরে তিনি তুললেন, তোলার পর দেখলেন যে হ্যাঁ, রিপনের আছে, শরীর একদম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এবং ওই ভাবটা চলে গেছে একটু আগে যেন ঘুমাইতেছিলেন। তো তিনি রিপনকে নিয়ে হাঁটা ধরলেন। এই সময় পিছনে প্রচন্ড একটা ভয়ঙ্কর চিৎকার শুনলেন তাদের কানের কাছে, ঠিক তাদের পেছনে কানের কাছে ভয়ঙ্কর একটা চিৎকার, এবং মনে হলো যে তাদেরকে থামতে বলতেছে। তারা আর থামলেন না, যেহেতু নিষেধ করছে, ওই যে মানা করে দিয়েছিলেন বড় হুজুর যে এখানে থামা যাবে না। তিনি তাড়াতাড়ি রিপনকে নিয়ে, রিপন একদম ঝুলে যেতেছে এরকম অবস্থা, এবং এরকম
পড়ে যাবে এরকম একটা অবস্থা। তো তার বাবা তাকে অনেক কষ্ট করে ধরে তার শরীরটা পুরো ভাগ নিয়ে নেন কাঁধে, তারপর হেঁটে হেঁটে আসতেছেন। আর পিছনে তিনি শুনতেছেন তাদের ঠিক পেছনে পেছনে কেউ হাউমাউ করতেছে, কেমন জানি মানে গলা টলা বাঁকা হাউমাউ করতেছে। পিছনে তাকাইলেনই না তিনি, মানে বুঝলেন যে এত ভয় পেয়েছেন রিপনের বাবা, জীবনে এরকম ভয় পান নাই। এরকম করতে করতে ঠিক ওই গলির মাথায় আসলেন, তখন দেখলেন যে শব্দটা থেমে গেছে। তারপর ডান দিকে মন নিয়ে দূরে দেখেন যে ওই যে তার ভাই হুজুর ওনারা দাঁড়ায় আছেন। তো ওখানে কাছাকাছি আসেন, এসে দেখলো যে রিপনকে তাড়াতাড়ি তার চাচাও ধরলো, ধরে তারা সামনে নিয়ে গেল। তারা যে ভ্যান করে নিয়ে আসছিল সে ভ্যানে উঠেলো এবং আস্তে ধীরে বাসায় নিয়ে আসলো তারা। এক সময় তখন অলরেডি তাদের বিকাল পড়ে গেছে। তো এরপর থেকে রিপন আর কোনো অন্যরকম ক্ষতিগ্রস্ত হয়নি, আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে। এবং সেই যে বড় হুজুর তিনি বলছিলেন যে ওই যে চাচা যেই লোকটা, সে আসলে জিনের সাধনা করে, তার সাথে আপনাদের কোনো অ্যাসোসিয়েশন দরকার নাই, ছেলেকে মানা করবেন কখনো যেন সেই লোকটার ভিটা বাটির আশেপাশে না যায়, কোথাও তার আশেপাশে যেন না যায়, কারণ ওই লোকের ওখান থেকে ভয়ঙ্কর একটা জিন সে আপনার ছেলের উপর ভর করছিল, বলে দিয়েছিল বড় হুজুর। তো এর জন্য এরপর থেকে আর তিনি চেষ্টা করতেন যে কখনোই নিজের ছেলেকে চোখের আড়াল না করতে। আর রিপন আর ওদিকে যায়নি, রিপন প্রচন্ড ভয় পেয়েছিল, আস্তে ধীরে সে সুস্থ হয় এবং সে এইভাবে তার জীবনযাপন করে। তো এই ছিল তানভীর আহমেদের শেয়ার করা ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটা আমি আমার মতো করে শেয়ার করলাম। লিসেনার্স, আমি ডক্টর আলিফ বলছি। আপনাদের সামনে হাজির হয়েছে আমার পুরাতন কিছু স্টোরি নিয়ে। এর মধ্যে একটা স্টোরি সিলেক্ট করেছি। গতকালকে রাতে আমাদের এপিসোড ছিল, আমি জানি অনেক লস ছিল, অনেক ভুল ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু বেশি ছিল, ভয়েস ওভার করে যাচ্ছিল। এই জন্য আমি অত্যন্ত সরি এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আশা করছি সামনের এপিসোডগুলো থেকে এরকম প্রবলেম আর হবে না। পুরনো একটা ঘটনা বলার আগে দুটো লাইন বলতে চাই। আমরা জানি না আসলে যে জীবন কি বোঝে। জীবন শুধু একটি জিনিস বোঝে না, একটু কান্না বোঝে না, অট্ট হাসি বোঝে না। জীবন শুধু যুদ্ধ বোঝে, যেখানে শুধু সুখ দুঃখের গোলাবর্ষণ হয়। আমরা এই জীবনে বহু ভুল করে থাকি, বহু ভুল করছি, বহু ভুল করতে পারি, কারণ ভুল করার কোনো বিকল্প নাই, ভুল হচ্ছেই। তো সেই আদলে পুরাতন একটা ঘটনা বলে আবারও ভুল করি, আপনাদের সবার সাথে থাকি। আশা করি আপনাদের ঘটনাটা পছন্দ হবে। তো যেই ঘটনাটা আমি আগে একবার শেয়ার করছি সেটা হচ্ছে চেন্নাইয়ের একটি ঘটনা, চেন্নাইয়ের ভেলোরের একটি ঘটনা বলছি। বলশ্রী সান্যাল নামক একজন মহিলার ঘটনা বলবো। আজ থেকে প্রায়, যখন আমি এটা ঘটনাটা শেয়ার করেছি ভূত এফএমে, সেখান থেকে 25 বছর আগের ঘটনা। তার মানে ঘটনাটা হচ্ছে 1990-এর ঘটনা। আমি 2015 সালে ঘটনাটা সিলেক্ট করেছিলাম। সিরুবাল্লুর নামক একটি জায়গার ঘটনা বলবো। চেন্নাই শহরের ভেতরে অবস্থিত এই জায়গা, খুব কাছে একটি রেল লাইন গেছে। ওনাদের বাড়ি তখন 2 তালা। ওনার বিয়ের প্রায় 2 বছর পর তিনি এই এরিয়াতে শিফট করে গভর্নমেন্ট জবের পারপাসে। বলশ্রী কখনো তেমন কারোর সাথে কথা বলতেন না। তার স্বামীর নাম আজস্র সান্যাল, তিনিও গভর্নমেন্ট জব করতেন। প্রথম বেবি হওয়ার পর তিনি জব ছেড়ে দেন। এরপর থেকে বাচ্চাকে সময় দেয়া তার কাজ হয়ে পড়ে। বাসায় খুব কম সময় তার মা আসতেন, আসলেও দিনে দিনে চলে যেতেন। পুরো বাসায় তিনি একাই থাকতেন। ওনারা নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসতেন বেশি। বিকেল থেকে বিদ্যুৎ চমকাচ্ছে সেদিন, গরমের শুরু তখন। বাচ্চাকে বিছানায় ঘুম পাড়িয়ে তিনি ঘর মুছছিলেন। বাচ্চার বয়স তখন 5 থেকে 6 মাস হবে। ঘর মুছতে মুছতে যখন যেই রুমে বাচ্চা আছে সেই রুমে আসতেই দেখে বাচ্চাটি দাঁড়িয়ে আছে। উনি অবাক। ওনার বাচ্চাটি হামাগুড়িও তো তখন দিতে পারে না, অথচ এই বাচ্চা দাঁড়িয়ে আছে। সেদিন থেকেই ঘটনার শুরু। ওই দিন রাতে হাজবেন্ড আসবার পর তিনি ঘটনাটি শেয়ার করেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি। হাজবেন্ড মনে করেন তিনি দুষ্টুমি করছেন। এরপর থেকে প্রায় 15 থেকে 20 দিনের মাথায় রাতে হঠাৎ ঘুম ভাঙে। খাটের পাশে টেবিল ল্যাম্প জ্বালানোর পর তিনি পরিষ্কার লক্ষ্য করেন দরজার ফাঁক করে ছোট্ট একটি বাচ্চা হাসছে। তিনি তার হাজবেন্ডকে এক চিৎকার দিয়ে ডাক দেন। ডাকতেই সেই বাচ্চাটি হেসে হেসে একটি দৌড় দেয়। তার হাজবেন্ডও হাসার সাউন্ড পেল।
তিনিও ভরকে ওঠেন। লাইট জ্বালিয়ে একটু এগোলেন এবং দেখেন কোথাও কেউ নেই, সারা বাড়ি অন্ধকার। লাইট জ্বালিয়ে সব নর্মাল করলেন, কিন্তু ভয় তো যাচ্ছে না, ঘুম তো দূরের কথা। হঠাৎ তখনই একটি সাউন্ড পাওয়া গেল। দুইজনে ড্রয়িং রুমের দিকে ছুটে গেলেন, আর হঠাৎ করে তাদের সামনে একটি বাধা আসলো। কোত্থেকে একটি কুড়াল এসে দেয়ালে বাড়ি খেলো। 2-3 ইঞ্চের জন্য তাদের গলার ভিতরে লাগলো না, এবং সেই হাসি বাচ্চাটি দৌড়াচ্ছে রুমের মধ্যে। তারা এক জোরে বাচ্চাটিকে কোলে নিয়ে নিচে নেমে যায়। নিচে নেমে যাওয়ার পরে মানে যেভাবে সবাইকে, আশেপাশের সবাইকে ডেকে তুলেন। মানুষজন এত রাতে যারা বেরিয়েছে তার কথার কোনো কিছুই মেলাতে পারে না। উপর উঠে দেখে সারা বাড়িতে লেখা, আমি সবাইকে মেরে ফেলবো, সারা দেয়ালে। এবং যা দিয়ে লেখা সেটি রক্ত দিয়ে লেখা ছিল, যা বেয়ে বেয়ে দেয়াল থেকে তখনও পড়ছে। ওনার বাসা চেঞ্জ করে ফেলেন, সরাসরি চলে আসেন এই মহিলার বাবার বাড়ি। এবং একটি কথা বলি, সবাই যখন দেখেছে যে দেয়ালে একটি জিনিস লেখা, পরের দিন সকালে ওই দেয়ালে খালি ছিল। তো যারা দেখেছে তাদের মধ্যে একজন আমাকে সাহায্যকারী, এটি মেনশন করা দরকার, যিনি আমাকে সর্বপ্রকার সাহায্য করেন তার নাম উদয় কৃষ্ণ। 1 মাস নিজের বাবার বাড়িতে থাকবার পর তারা বাসা চেঞ্জ করেন এবং আসেন তিরুবিল্লা নগর নামে একটি জায়গায়। যেই বাসায় উঠলেন তার নিচ তলায়, সেই বাসাতে তাদের সাধারণ ধর্মীয় অনুষ্ঠান শেষ করে ওই দিনই রাতের ঘটনা। ঘড়িতে তখন স্পষ্ট রাত 1টা। খুব জোরে তরমুজ কাটার শব্দ নিচ থেকে আসছিল, আর ঝর্ণার পাশে দাঁড়ালে তেমন পানির স্রোত পাওয়া যায় ওরকম একটা সাউন্ড আসছিল। হাজবেন্ড যিনি ছিলেন তিনি উঠে লাইট জ্বালাতে গেলেন, অথচ সুইচ চাপছেন, লাইট জ্বলছে না। অন্য রুমেরও লাইট জ্বলছে না। পায়ের মধ্যে ভেজা এবং আঠা আঠা টাইপ ফিল করছেন। যত সামনের দিকে যাচ্ছেন ততই এরকম আঠা আঠা পাচ্ছেন। তিনি আবারও রুমে এসে দেখেন, তার স্ত্রীকে ডেকে তুলেন এবং রুমের টর্চটি জ্বালান। কিছু টর্চেরও পাওয়ার কম, যতটুকুই আলো আসছিল দুইজন মিলে এগুতে লাগলেন। এগুতেই দেখেন মেঝেতে হেঁচকে কিছু টেনে নিয়ে যাওয়ার রক্তের ছাপ, ছোপ ছোপ দাগ। চিৎকার দিয়ে উঠলেন তার স্ত্রী এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন। অথচ এত রাতে কে আসবে? 2 তলা বাড়ি, ওই 2য় তলায় আবার কেউ থাকতোও না। চিৎকার চালিয়ে যাচ্ছে। তখন হাজবেন্ডটি দরজা খুলে নিচে নামতে যাবে, এমন সময় ওই টর্চের আলোতে লক্ষ্য করে দেয়ালে সেই কুড়ালটি বিঁধে আছে, সাথে একটি মাথা লাগানো। আমি চিন্তা করতে পারি না। তার পেছনে পেছনে বাচ্চা কোলে করে নিয়ে ওয়াইফও দেখে ফেলে এই দৃশ্য এবং এক চিৎকার দেয়। দরজা খুলতে পারছে না। হাজবেন্ড অনেক ধাক্কাচ্ছে, কিন্তু ওপাশ থেকে লক মনে হচ্ছে। এখন তাদের কি হবে? আর সেই বাচ্চার হাসি এখন আরো বেড়ে গেছে। শুধু যে একটি বাচ্চার হাসি তাও না, অনেকগুলো বাচ্চার হাসি, একের পর এক বাচ্চার হাসি। বাচ্চাকে কোলে করে তার বড় স্ত্রী, তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে। সারাটা রাতই হয়ে থাকলো, দিনই যেন হচ্ছে না। ভোর হলেই তো সবাই জাগবে, কিন্তু সেই রাত পার হচ্ছে না যে। যদি একা দেখা যেত তাহলে তো মনকে সান্ত্বনা দিয়ে যেত। ওনারা 2 জন দেখছেন, আমার যে প্রত্যক্ষদর্শী ছিল সেও দেখছে, মহিলা অজ্ঞান। কিন্তু হাজবেন্ডই অনেক চেষ্টা করতে থাকে। একটা পর্যায়ে দরজা খুলে দেয়। হাজবেন্ড বলস্ত্রীকে জাগিয়ে তোলেন, বাচ্চাকে কোলে করে চিৎকার করতে থাকে। কিন্তু ওখানে এত লোকজনের সমাগম না থাকায় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না, সবাই ঘুম। রাস্তায় একটা ট্যাক্সি পায়। ওনারা প্রায় 3-4 ঘন্টা চেষ্টা করে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য ফাইনালি একটি ট্যাক্সিতে ওঠে। ট্যাক্সিওয়ালাকে কোনো জায়গার নাম ঠিক মতো বলতেও পারছিল না, তারা তোতলাচ্ছিল। খালি টাইমটা জিজ্ঞেস করে ট্যাক্সিওয়ালাকে বলে রাত 1:10 বাজে। ওনাদের মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। যা হচ্ছে ভালো হচ্ছে না। যাই হোক, আমাদের যেতে হবে। তিনি জলদি করে তার মার বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালে বালশ্রী মা মারা যান। রাতের বেলা মায়ের রুম থেকে সাউন্ড আসলেও ওরকম কেউ তোয়াক্কা করেনি। তার বাবা আরো আগে মারা গিয়েছিলেন। মায়ের ডেড বডি পাওয়া যায় পা থেকে আলাদা হওয়া পর্যন্ত। পুলিশ কেস হয়, পোস্টমর্টেম কেস হয়।
রিপোর্টটাতে কোনো মানুষের হাতের ছাপ পাওয়া যায় নাই। এই ঘটনার পর তাদের ভয়ের আর কোনো সীমা থাকলো না। বাসার সবাইকে তিনি আর চিন্তা করার কোনো ওয়ে পেলেন না। কিন্তু সবাই ভীত সন্ত্রস্ত অবস্থায় এক তান্ত্রিককে দেখানোর পর তিনি যেভাবে যা করতে বলেছিলেন তারা ঠিক সেভাবেই সে সব প্রসিডিওর সম্পন্ন করেন। কিন্তু আলটিমেটলি যা আজকে শেয়ার না করে পারছি না, শেয়ার না করলে ধোঁয়াশার মধ্যে থাকবার কথা। তার মা মারা যাওয়ার 3 মাসের মধ্যে তাদের সাথে আরেকটি ট্র্যাজেডি ঘটে। এরই মধ্যে তারা সপরিবারে ইউএসএ তে অ্যাপ্লাই করেছিলেন 5 বছর আগে। বেবি হওয়ার পর তা ডিলে হয়তো 5 বছরের জায়গায় 6 বছর হয়ে যায়। ভিসা যখন পাসপোর্টে লাগে ঠিক সেদিনের ঘটনা। মা মারা যাওয়ার পর তেমন কিছু না হলেও সেদিন ঘটনাটা তার হয়তো সারা জীবন মনে থাকবে। 1991 জানুয়ারি, সেদিন শীত ছিল। রাতের বেলা বাচ্চাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে একটা সময় তিনি ঘুমিয়ে পড়েন। হাজবেন্ড তখন কোচিতে, চোখ লেগে যায়, হঠাৎ ঘুম ভাঙে। তার পায়ের কাছে একটি বাচ্চা কাঁদছে এবং তিনি লাইট জ্বালিয়ে দেখে তারই সন্তানের গলা থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে, আর বাচ্চাটি আস্তে আস্তে তারই চোখের সামনে নিস্তেজ হয়ে পড়ল। তিনি ভেবে আর কিছু পেল না, সবাইকে ডেকে তুলল। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টররাও এটার কোনো রিজন খুঁজে পায়নি। শরীরে কোনো ছাপ নেই হাতের। তার সাথে এই ট্র্যাজেডি কিন্তু কখনোই তিনি ভুলবেন না। কিছু মানুষ আমাকে এই ঘটনাটি কালেক্ট করতে যথেষ্ট হেল্প করেছিলেন, তখন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সপরিবার ইউএসএ থাকা সেই মহিলা বালাসি সান্যাল এখন 2টো সন্তান, কিন্তু তারা ভালো আছেন। কেন তাদের এরকম ঘটনা ঘটে তাদের বাচ্চাদের সাথেই ঘটে। ওই নিষ্পাপ শিশুটিরও তো কোনো দোষ ছিল না, দোষ তো তাদেরও ছিল না। তাহলে ঘটনাটা কি? এই প্রশ্নটা এখনো পর্যন্ত রয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে ঘটনাটি। এই ঘটনাটি আজকে রাত 1টায় প্রিমিয়ার করা হবে ইনশাল্লাহ। আপনারা শুনবেন সবাই। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় অনেক বছর আগের একটি ঘটনা। সময়কাল 2002 সাল কিংবা 3 সাল। রাত তখন প্রায় 11:30। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদও নেই, শুধু মেঘের ফাঁকে ফাঁকে 2-1টা তারা দেখা যাচ্ছে। নদীর পানি যেন অস্বাভাবিকভাবে শান্ত। দূরের কোনো গ্রাম থেকে কুকুরের ডাক ভেসে আসছে। আবার হঠাৎ সবকিছু যেন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। সেদিন রাতে রাকিবকে জরুরি কাজে নদীর উপারের গ্রামে যেতে হয়েছিল। দিনের শেষ নৌকাটা সে কোনোভাবেও মিস করে ফেলেছিল। ঘাটে এসে সে দেখলো প্রায় সবাই চলে গেছে, শুধু একটা পুরনো কাঠের নৌকা সেখানে বাঁধা রয়েছে। নৌকার মাঝি একজন বৃদ্ধ, নাম তার কাশেম মাঝি। রাকিব বলল, চাচা ওপরে যাবেন? বৃদ্ধ কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব ধীর গলায় বললেন, যাব, কিন্তু আজ রাতে নদীটা ভালো না। রাকিব হেসে বললেন, নদী আবার খারাপ ভালো কি চাচা? কাশেম মাঝি উত্তর দিলেন, শুধু নৌকার দড়ি খুলে ফেললে। নৌকায় উঠার পর রাকিব লক্ষ্য করলো নৌকার একবারে সামনের দিকে একটি পুরনো লণ্ঠন জ্বলছে। আলোটা এতটাই যে জ্বলছিল যে দূরের পানি ঠিকমতো দেখা যাচ্ছে, দূরের পানিটাও ঠিকমতো দেখা যাচ্ছে। নৌকা ধীরে ধীরে ঘাট ছাড়ল। কিছুক্ষণ পর চারপাশে কোনো শব্দ আর শোনা গেল। রাকিব মোবাইল বের করে সময় দেখলো, তখন প্রায় 11:50 কিংবা 50-এর কম এরকম। হঠাৎ সে খেয়াল করলো কাশেম মাঝি বইটা থামিয়ে দিয়েছে। রাকিব বলল, কি হলো চাচা? বৃদ্ধ নদীর দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, চুপ করেন। বৃদ্ধ নদীর দিকে তাকিয়ে যখন তাকে বলল এই কথা, রাকিব যেন অবাক হয়ে চারদিকে তাকাল। আর ঠিক তখনই সে শুনতে পেল ছপ করে নৌকার পেছনে পানিতে কেউ যেন হাঁটছে। রাকিব ভেবেছিল হয়তো বড় কোনো মাছের শব্দ, কিন্তু কয়েক সেকেন্ড পর শব্দটা নৌকার একবারে পাশে চলে এলো, ছপ করে। কাশেম মাঝির মুখের রং যেন নিমিষেই বদলে গেল।
তিনি খুব নিচু গলায় বললেন, পিছনে তাকাবেন না। রাকিবের বুক যেন ধরপড় ধরপড় করতে লাগলো। সে জিজ্ঞেস করলো, কেন? মাঝি আবারও বলল, যাই শুনুন, পিছনে তাকাবেন না। আর ঠিক তখনই নৌকার পেছন থেকে একটা নারী কণ্ঠ ভেসে এল, ভাই একটু নৌকায় উঠতে দিবেন? রাকিব যেন জমে গেল। কণ্ঠটা খুব স্বাভাবিক মনে হচ্ছিল না, যেন কোনো অসহায় নারী নদীর মাঝখানে খুব বিপদে পড়ে গেছে। রাকিব বলল, চাচা কেউ সাহায্য চাইছি। কাশেম মাঝি এবার খুব কঠিন গলায় বললেন, ও কোনো মানুষ না। রাকিব যেন নিমিষেই চুপ হয়ে গেল, কিন্তু আবারও সেই কণ্ঠ, ভাই ঠান্ডা লাগছে, আমাকে উঠতে দিন। কণ্ঠটা এবার আরো খুব কাছ থেকে। রাকিবের মনে হলো কেউ যেন নৌকার পেছনের কাটে হাত রাখল। কাশেম মাঝি এর পর পর দ্রুত বইটা চালাতে লাগলো। নৌকা যেন হঠাৎ পানির উপর দিয়ে ছুটতে লাগলো, কিন্তু আশ্চর্যের বিষয়, নৌকা যত দ্রুত এগোচ্ছিল সেই শব্দ তত দ্রুতই যেন তাদের পেছনে আসছিল। রাকিব আর নিজেকে কোনোভাবেও সামলাতে পারল। সে পিছনে তাকিয়েই ফেলল, আর সঙ্গে সঙ্গে তার শরীর যেন অবশ হয়ে গেল। নৌকার পেছনে পানির উপর একটা সাদা অবয়ব দাঁড়িয়েছিল। অবয়বটি মানুষের মতো, কিন্তু তার পা পানির নিচে ডুবে যাওয়া ছিল না, যেন সে পানির উপরেই দাঁড়িয়ে আছে। মুখটা অস্বাভাবিক রকম ফ্যাকাশে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার চোখ দুটো সরাসরি রাকিবের দিকেই তাকিয়েছিল। রাকিব চিৎকার করে উঠল, চাচা! কাশেম মাঝি পিছনে না তাকিয়ে বললেন, আমি বলেছিলাম তাকাবে না। এর পর পর হঠাৎ করে নৌকাটা প্রচন্ডভাবে কেঁপে উঠল। মনে হলো নিচ থেকে কেউ নৌকার তলায় আঘাত করছে ধাম ধাম করে। রাকিব নৌকার ঠিক মাঝখানে বসে পড়ল। কাশেম মাঝি কিছু একটা যেন পড়তে পড়তে বইটা চালাচ্ছিলেন, কিন্তু কয়েক মিনিট পর আবারও সেই অদ্ভুত ঘটনা ঘটল। নৌকার সামনে লণ্ঠনের আলো যেন হঠাৎ নিভে গেল। এবার চারপাশটা সম্পূর্ণ অন্ধকার। কাশেম মাঝিও থেমে গেল। রাকিব বলল, চাচা আলো জ্বালান। বৃদ্ধ কোনো উত্তর দিলেন। রাকিব যেন তাকে খুঁজতে গেল। খুঁজতে যাওয়ার পর তার হাত রাখলো মাঝির কাঁধে, কিন্তু কাশেম মাঝি তখন কেন জানি না খুব স্থির। রাকিব বলল, চাচা, কিন্তু কাশেম মাঝি যেন কোনো উত্তর দিল না। সে বৃদ্ধের মুখের দিকে তাকাতে দেখলো কাশেম মাঝি তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখ দুটো যেন অন্যজ্ঞাত। বৃদ্ধ ফিসফিস করে বলল, আমরা ভুল নদীতে চলে এসেছি। রাকিব অবাক হয়ে বলল, ভুল নদীতে মানে? এটা আমাদের নদী না। রাকিব কিছু বুঝতে পারল না। এর পর পর কাশেম মাঝি বললেন, এই নদীতে একটা পুরনো ঘাট ছিল। বহু বছর আগে বর্ষার রাতে একটি নৌকা ডুবে গিয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে রাতের বেলা ওই নৌকাটা নাকি আবার নদীর উপর ভেসে ওঠে। যারা ভুল করে তাদের কাছে যায়, তারা আর আগের মতো ফিরে আসেন। রাকিব ভয়ে বলল, কিন্তু আমরা তো কোনো নৌকা দেখিনি। বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলল, কারণ সেটা এখন আমাদের পেছনে। রাকিব আর পিছনে তাকালো না। কিছুক্ষণ পর নদীর ওপার থেকে আলো দেখা গেল। রাকিব তৎক্ষণাৎ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। চাচা ঘাট এসে গেছে। কাশেম মাঝি কোনো উত্তর দিলেন। নৌকা তীরে পৌঁছালো। রাকিব তাড়াতাড়ি নেমে পড়ল, কিন্তু সে কয়েক পা এগোতেই বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই। ঘাটটা সম্পূর্ণ অপরিচিত। চারপাশে কোনো বাড়ি নেই, কোনো দোকান নেই, কোনো আলো নেই, শুধু বিশাল একটি পুরনো বট গাছ। রাকিব দৌড়ে নৌকার দিকে ফিরে তাকাল, কিন্তু সেখানে নৌকাটাও নেই, কাশেম মাঝিও নেই। শুধু নদীর কালো পানিতে একটি লণ্ঠন ভাসছে। রাকিব আতঙ্কে খুব দ্রুত পকেট থেকে ফোনটা বের করল। সে সময় দেখলো রাত ৩:১২। সে হতবাক হয়ে গেল, কারণ কিছুক্ষণ আগেও তার ফোনে সময় দেখিয়েছিল 11:50 বা 11:50 কম এরকম।
হঠাৎ তার ফোনে একটি কল এলো, স্ক্রিনে লেখা কাশেম মাঝি। রাকিবের হাত যেন কাঁপতে লাগলো। সে কলটা ধরলো না, সে কলটা কেটে দিল। কিন্তু একটু পরে এই কলটা আবারও এলো। এবার সে ভুল করে কলটা ধরেই ফেললো। উপাসে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর কাশেম মাঝির কণ্ঠ, রাকিব আপনি কোথায়? রাকিব কাপা গলায় বলল, চাচা আপনি কোথায়? উপাস থেকে উত্তর এলো, আমি তো ঘাটেই আছি, আপনাকে নামিয়ে দেওয়ার পর আবার নৌকা নিয়ে ফিরেছি। রাকিব যেন স্তব্ধ হয়ে গেল। কিন্তু চাচা আমি তো এখন নদীর ওপারের ঘাটে দাঁড়িয়ে আছি। উপাসে দীর্ঘ নীরবতা। তারপর কাশেম মাঝি খুব ভয়ে বললেন, নদীর উপরে তো কোনো ঘাটই নেই। রাকিবের বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। তাহলে আমি কোথায়? কাশেম মাঝি বললেন, আপনি যদি সত্যি ওই জায়গায় থাকেন তাহলে এখনই নদীর দিকে তাকাবেন না। রাকিবের চোখের সামনে তখন নদীর পানি অদ্ভুতভাবে যেন নড়তে শুরু করলো। সে না চাইলেও ধীরে ধীরে সে নদীর দিকে তাকায়। দূরে একটি নৌকা ভেসে আসছে। নৌকার সামনে একটি লঞ্চ, আর নৌকার মধ্যে বসে আছে কাশেম মাঝি। কিন্তু একই সময় উপাস থেকে কাশেম মাঝির কণ্ঠ শোনা যাচ্ছে, রাকিব নৌকাটার দিকে তাকাবেন। রাকিব বুঝতে পারলো না যে কোনটা আসলে সত্য, কোনটা আসলে মিথ্যা। নৌকাটি ধীরে ধীরে কাছে আসতে লাগলো। তারপর সে দেখতে পেল নৌকায় শুধু কাশেম মাঝি নেই, তার পিছনে বসে আছে আরো কয়েকজন মানুষ। সবাই চুপচাপ, সবাই নদীর দিকে তাকিয়ে। আর একবারে শেষে বসে আছে সেই সাদা অবয়বটি। হঠাৎ অবয়বটি মাথা ঘুরিয়ে সরাসরি রাকিবের দিকে তাকাল। তারপর নৌকাটি থেমে গেল। নদীর উপর চারপাশ যেন নিস্তব্ধ। কাশেম মাঝি ফোনে চিৎকার করে বললেন, দৌড়ান, পেছনে তাকাবেন না। রাকিব এর পরে দৌড়াতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে একটি গ্রামের প্রথম বাড়িতে সে চলে যায়। হাঁপাতে হাঁপাতে সে কিছু লোকজনকে সেই ঘটনাটা খুলে বলে এবং পরের দিন সে ওই লোকের বাড়িতে থেকে পরের দিন সে তার বাড়িতে চলে যায়। এরপর থেকে কখনো আর রাকিব ওই নদীর ঘাটে কখনোই ফিরে আসেনি রাতের বেলা। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।